সেই পলিটিক্সটা আমার কোন দিকে ইনফ্যাক্ট কোন দিকে ভালো হয়ে আছে, এটা খাওয়া মানুষের দিকে গরিব মানুষের দিকে না মানুষের আনন্দ পায়, এইটা সেটা কিন্তু যতই ভালো প্রচারণা প্রয়োজন করা যায়। আড়ালে থেকেও কিন্তু আলো ছড়াতে চায়। আসসালামু আলাইকুম। ভাবনার সাতন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের অতিথি সুহান রেজওয়ান, যাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। যারা সাহিত্য জগৎ সম্পর্কে টুকটাক ধারণাও রাখেন তারা সুহান রেজওয়ানকে চিনবেন। সুহান রেজওয়ানের প্রথম বই হচ্ছে সাক্ষী ছিল শিরস্ত্রাণ, খুবই জনপ্রিয় বই। আমি নানা জায়গায় বলি এই উপন্যাসটা বাংলা সাহিত্যের ইতিহাসে ঢুকে গেছে, কেননা বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধ ভিত্তিক যদি উপন্যাসের তালিকা করা হয় এই সাক্ষী ছিল শিরস্ত্রাণ অবশ্যই থাকবে। এরপরে সুহান রেজওয়ান আরও 3টি উপন্যাস লিখেছেন, তার মধ্যে একটি উপন্যাস হচ্ছে গিয়ে গ্রাফিতিও প্রশ্ন করে, এটাকে বলা হচ্ছে ডিস্টোপিয়ান ঘরানার উপন্যাস। আমরা এটা নিয়ে আলাপ করব, পাশাপাশি আমরা প্রাসঙ্গিক নানা বিষয় নিয়েও আলাপ করব। গ্রাফিতিও প্রশ্ন করে উপন্যাসটা ইতিমধ্যে পাঠকের আলাপে ঢুকে গেছে, অনেক পাঠকই নানাভাবে এই উপন্যাসটাকে দেখছেন। আমরাও এই উপন্যাসটাকে নিয়ে আলাপ করতে চাই। এই উপন্যাসটা মেকিং যেটা বলি একটু আলাদা, অন্যরকম। যারা অন্যরকম একটু উপন্যাস পছন্দ করেন, অন্যরকম লেখা পড়তে পছন্দ করেন এবং যারা লিখতে চান, লেখাকে নানাভাবে আবিষ্কার করতে চান, তাদের জন্য গ্রাফিতিও প্রশ্ন করে অবশ্যই পাঠ্য। তো চলুন আমরা আমাদের অতিথির কাছে ফিরি। শুন ভাই, কেমন আছেন? হ্যাঁ, আক্তার ভাই ভালো আছি। মানে এই যে এই অনুষ্ঠানে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর যারা দেখছেন তারাও এখন সাহিত্য বিষয়ক আলোচনা লোকজন দেখছে, এটা দেখলেও ভালো লাগে। যারা কষ্ট করে এই আলাপ কখনো দেখবেন তাদেরকেও একটা ধন্যবাদ আর কি। আচ্ছা, প্রথমে আমি আপনাকে বলি, আমরা যে বলি পোস্ট মডার্নিস্ট লিটারেচার, আমরা পোস্ট মডার্নিস্ট লিটারেচার সাহিত্যকে কখন পোস্ট মডার্ন বলবো? মানে কি কি বিষয় থাকলে এটাকে আমি পোস্ট মডার্নিস্ট লিটারেচার বলতে পারি? এটা আসলে মানে বেশ কঠিন প্রশ্ন এই কারণে যে আমার মনে হয় না যে সর্বজন গ্রাহ্য একটা সংজ্ঞা আমি এটা দিতে পারবো। নাইও আমার নিজের যেহেতু পড়াশোনা সাহিত্য বিষয়ক না, কাজে হয়তো তাত্ত্বিক যে জ্ঞান সেটা বলার মতো জ্ঞান অপ্রজ্ঞাও আমার নাই। এখন পোস্ট মডার্নের আসল দেখেন, মানে শব্দটার মধ্যে আসল কাজে এসেছে যে মডার্ন তার মধ্যে আছে, তার মানে হচ্ছে পোস্ট মডার্ন সবসময় আধুনিকোত্তর কিছু একটা, উত্তরাধুনিক বলি আর কি, উত্তরাধুনিক বলি আমরা। তার মানে হচ্ছে উপন্যাসটাকে সবসময় এমন উপন্যাস হতে হবে যেটা হচ্ছে আধুনিক, তাই না? তো এটা কিন্তু দেখেন, আপনি যখন খেয়াল করেন ক্লাসিকের ব্যাপারে কিন্তু এই জিনিসটা খাটে। যখন আমরা ক্লাসিক পড়ি, ক্লাসিক তো সবসময় আধুনিক একটা উপন্যাস। আন্না কারিনা আজকেও আধুনিক, হ্যাঁ। এখন আবার আমি এটা বলতেছি না যে আন্না কারিনা আমার পোস্ট মডার্ন উপন্যাস, এটা আমি বুঝতেছি না। তো এই যে মোটামুটি আমার ধারণা, আমি যেটুকু বুঝি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মানে উপন্যাস তো আসলে একটা ইউরোপ শাসিত একটা আর্ট ফর্ম। ইউরোপে আসলে মোটা দাগে আমাদের যেমন এটা নিয়ে দেবেশ রায়, বঙ্কিমচন্দ্রের দেবেশ রায়ের ভালো ভালো আলাপ আছে, বিশেষ করে বঙ্কিমকে নিয়ে, যে ইংরেজি উপন্যাসে কিভাবে আমাদের উপন্যাসের গতি প্রকৃতি ঠিক করে দিয়েছে, বা আমরা উপন্যাসের নতুন ধরনের খোঁজেতে এই আলাপগুলো আছে। হ্যাঁ, দেবেশ রায় এটা নিয়ে বেশ ভালো আলাপ করেছেন। তো এই যে মানে ইউরোপে তো আসলে আমাদের ইনফ্যাক্ট এখন আমরা বড় বড় যেসব উপন্যাসিককে চিনি, জীবিত বা মৃত, তাদের প্রায় সকলেই হচ্ছেন ইউরোপিয়ান আর্ট ফর্মটাকে এদিক সেদিক করে করেছেন। কিছু ব্যতিক্রম আছে, লাতিন আমেরিকানরা নিজেদের মতো করে কিছু তৈরি করেছে। তো এখন আমি পোস্ট মডার্ন বলতে যেটা বুঝতে পারছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে মানে আভাগার্ডে প্রজন্ম বলে বেশ কিছু লেখক একসাথে উঠে আসেন। তারা হচ্ছে ওই যে আমরা যেরকম দালি যেমন তার ছবি আঁকাতে, পিকাসো তার ছবি আঁকাতে যে প্রচলিত সমস্ত আর্ট ফর্মকে ভেঙে নিজেদের মতো করে কিছু একটা করলেন, তো এই লেখকটাও এমন কিছু একটা করলেন যেটা আমি বলবো একই সাথে সেই উপন্যাসটা আগের উপন্যাসগুলোর সাথে এক ধরনের
প্রাসঙ্গিকতা বজায় রেখেছে, একটা ধারাবাহিকতা আছে, কিন্তু একই সাথে ওই জিনিসগুলো একেবারে নতুন, বা আমরা যেটাকে ধরেন মানে কোনো ফরম্যাটেই ফেলা যায় না। আমি বলবো যে হ্যাঁ, এদের কোনো ভাঙার একটা চেষ্টা, ফরম্যাট ভাঙার একটা চেষ্টা, পোস্টমডার্নিস্ট, কিন্তু আবার এটা একই সাথে সাহিত্যের যে একটা দীর্ঘ ধারাবাহিকতা সেটা আছে। আমি আসলে গুছিয়ে ঠিক বলতে পারছি না। আমাকে যদি এখন অল্প কথা যদি বলা হয় যে মানে পোস্টমডার্ন বলতে আপনি একটা উপন্যাসকে কখন পোস্টমডার্ন বলবেন, আমি দেখবো যে আমি আমার সময়ের সংকটগুলোকে সেই লেখায় পাচ্ছি কিনা, আমার সময়ের সংকট। এবং মানে পোস্টমডার্নের একটা বিশেষত আমি মনে করি যে নিজেকেই ক্রিটিক করা, যে লেখক সচেতন কিনা, এটা একটা বৈশিষ্ট্য আছে। লেখক সচেতন কিনা যে তিনি নিজেকে এখানে সমালোচনা করছেন তার লেখার মধ্য দিয়ে, বা তার সীমাবদ্ধতা সম্পর্কে তিনি জানেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পোস্টমডার্নিজমের একটা, আমি বলবো উচ্চাভিলাষ একটা চেষ্টা সেখানে আছে। এই চেষ্টাটা যে সফল তা হয়তো সব উপন্যাস আমরা পাবো না, কিন্তু তার যে একটা চেষ্টা আছে এটা যেন আমি সেই উপন্যাসের মধ্যে দেখতে পারি। আবার মোটা দাগে আমার কাছে পোস্টমডার্ন উপন্যাস বলে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় কি, সেটা এই 3-4টা বৈশিষ্ট্য সেখানে আছে। আচ্ছা, মানে আমি যদি বলি তাত্ত্বিক যে জিনিসটা বললাম আমাকে, আপনি তো তাত্ত্বিক এবং আপনার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছেন, তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলো তো হচ্ছে পোস্টমডার্নিস্টের একটা বিষয় হচ্ছে কি এক্সপেরিমেন্ট করবেন লেখক, এবং যেটা বললেন সচেতন থাকবেন উনি, ওনার লেখা নিয়ে অবশ্যই সচেতন থাকবেন, এবং উনি হচ্ছে কি ফর্মটাকে ভাঙবেন নানা রকম ভাবে প্রেজেন্টেশন করতে হবে, এবং তার ব্যক্তিগত একটা লজিক থাকবে, নিজস্ব লজিক থাকবে, এবং লজিকটাকে উনি লজিকটার উপর দাঁড়ায় উনি ওই উপন্যাসটা বা ওই সাহিত্যকর্মটা উনি রচনা করবেন। এটা একটা বিষয়। তো এটা একটা সাব জনরা বা একটা হচ্ছে কি মেটাফিকশন, যেটা বলে মেটাফিকশনের মধ্যে গিয়ে যেটা হচ্ছে গিয়ে মেটাফিকশন ওই পোস্টমডার্নিস্ট লিটারেচারের একটা বিষয়, যে পাঠকও সচেতন থাকবেন উনি যে একটা ফিকশন করছেন। আগে হয়তো আগে হয়তো যে ওনারা পাঠক নিজের জীবনের সাথে মিলাই ফেলতে পারতেন, যে আধুনিক উপন্যাসগুলো যেটা বলে আর কি আমরা চিরায়ত উপন্যাসগুলো নিজের জীবনের সাথে মিলানোর চেষ্টা করতেন, হ্যাঁ, ভুলে যেতেন যে উনি উপন্যাস করছেন। কিন্তু পোস্টমডার্নিস্ট লিটারেচারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পাঠক সচেতন থাকছেন, না উনি একটা ফিকশনাল কাজ করছেন, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে এটার কোনো ধরা বাঁধা কোনো স্ট্রাকচার নাই। আপনি এখানে আপনার উপন্যাসটা আমি পোস্টমডার্নিস্ট ক্যাটাগরিতে ফেলছি, সে কারণে আমি আপনাকে প্রথমেই ওই কোশ্চেনটা করলাম আর কি, পোস্টমডার্নিস্ট ইয়াতে। হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য আছে মনে হয় গ্রাফিতে, বৈশিষ্ট্যতা আছে, যেমন হচ্ছে গিয়ে ওই ব্যাক এন্ড ফোর্থ যাচ্ছে, সামনে পিছনে যাচ্ছে, মানে কোনো ধারাবাহিকতা থাকছে না, কিন্তু এটা আপনার একটা লজিক তো আছে, লেখকের তো একটা লজিকের বেস করে তো আপনি এটা লিখেছেন, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আর কি। আচ্ছা, এই কারণে আপনাকে প্রথমেই আমি যে কোশ্চেনটা করলাম যে পোস্টমডার্নিস্ট লিটারেচার বলতে, আমি আপনার উপন্যাসটাকে ফেলতে যাচ্ছি পোস্টমডার্নিস্ট উপন্যাস হিসেবে, বা আমি দেখতে যাচ্ছি আপনার উপন্যাসটাকে পোস্টমডার্নিস্ট উপন্যাস হিসেবে। আচ্ছা, ঠিক আছে। এইখানে যেটা আমি বলে দিলাম আপনাকে, আপনার জন্য তো আমি কিছু কোয়েশ্চেন রেডি করে রেখেছি। আপনি তো বলছেন যে লেখককে সচেতন থাকতে হয়, লেখককে সচেতন থাকতে হয়। তো আপনি দেখা যাচ্ছে যে রিজুশির নামে যে ক্যারেক্টারটা দাঁড় করাইছেন, সে মানে রীতিমতো মানে কি বলে এটাকে লিজেন্ডারি একটা ক্যারেক্টার হিসেবে আপনি দাঁড় করানোর চেষ্টা করছেন আপনার উপন্যাসে। তো সামনে পিছনে আলাপ হচ্ছে, দেখা যাচ্ছে যে অতীতে গিয়ে আলাপ হচ্ছে, কেউ সম্পাদকীয় লিখছে, আবার সামনে গিয়ে ব্রিলিয়েন্টলি আপনি যেটা করছেন যে সেটা হচ্ছে কি বিসিএস কোশ্চেনের মধ্যে রিজুশিরকে ঢুকিয়ে দিচ্ছেন, রিজুশিরের প্রসঙ্গ ঢুকিয়ে দিচ্ছেন। এই জিনিসগুলো ব্যাক এন্ড ফোর্থ যে জিনিসগুলো হচ্ছে বারবার, এই জিনিসগুলো তার এইটা কি আসলে আপনি তো বললাম সচেতন থাকে, সচেতন থেকেই জিনিসটা হয়েছে, কতটুকু সচেতন আপনাকে থাকতে হয়েছে? না না, ফ্লোতেই চলে আসছে জিনিসগুলো, এই যে ব্যাক এন্ড ফোর্থ, সামনে পেছনে আসা, কাহিনীকে নিয়ে রিজুশিরকে নিয়ে সচেতন থাকা তো আসলে লেখককে যে কোনো লেখার সময় তো লেখককে সচেতন থাকতে হয়। একটু ইন্টারাপ্ট করি, মানে আধুনিক উপন্যাসগুলোতে মানে অনেকে আবেগ দিয়ে লিখে, কিন্তু আবেগ দিয়ে, কিন্তু মানে ওইখানে আপনার মানে লিখে যায়। আমি অন্তত আঙ্গিকের দিক দিয়ে স্ট্রাকচারালি এটা খুবই সচেতন ভাবে করা, কিন্তু আমি আসলে সচেতন এইটাও বুঝাই নাই যে লেখককে পোস্টমডার্ন উপন্যাসে ওই অর্থে সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে এই অর্থে, ধরেন অনেক সময় আমরা ধরেন একটা গাড়িতে করে যাচ্ছি, তো এখন যখন আপনি গাড়ির একদম কাচের সাথে নাক লাগায় বসে জিনিসটা দেখেন, একটা বাচ্চা যদি দেখে যে বাইরে ওই যে খেলনাওয়ালা যাচ্ছে, গাছপালা যাচ্ছে, কুকুর যাচ্ছে, এইটা হচ্ছে একটা বর্ণনার পদ্ধতি, যে একদম আপনি লেখক, দর্শকই ওখানে লেখক, তিনি দেখাচ্ছেন যে
খেলনা আনার পরে কুকুর আসছে, কুকুরের পরে গাছ আসছে, এরকম ব্যাপার। এইটা যখন বর্ণনা পদ্ধতি, তখন হচ্ছে আমি বলবো যেটা অসচেতন পদ্ধতি। কেন আমি ব্যাখ্যা করতেছি, কারণটা হচ্ছে যে আপনি নিজের অবস্থান, আপনার অবস্থান যে গাড়ির ভেতরে, এটা আপনি পাঠককে বোঝাতে দিচ্ছেন না। আপনার অবস্থানটা, আপনি যদিও আপনি একটা চলন্ত গাড়ি দিয়ে আছেন, কিন্তু আপনি পাঠককে বুঝতে দিচ্ছেন আপনি চলন্ত গাড়িতে আছেন, আপনি বর্ণনা করে যাচ্ছেন এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। আমি বলছি সচেতন লেখক ওই লেখকটা যে বলবে যে আমি একটা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি এবং গাড়িটা প্রথমে পাশ কাটালো হচ্ছে খেলনাওয়ালাকে, তারপর কুকুরকে, তারপর গাছকে। সে জানাবে যে সে নিজেও একটা গতির মধ্যে, একটা পরিবর্তনের মধ্যে আছে, এবং সে নিজের অবস্থানটা যে পরিবর্তন হচ্ছে সেটা ধরে সেটা ব্যাখ্যা করছে, যে আমার অবস্থানটাকে মাথায় রেখে আমি ব্যাখ্যা করছি পাঠকের কাছে। আমি সচেতন আসলে ওই অর্থে বোঝাতে চাই। ওই অর্থে বলুন, মানে আপনার উপন্যাসের ক্ষেত্রে আপনি ওই অর্থে বোঝা যাচ্ছে যে লেখক হিসেবে। এখানে একটা বিষয় আমি পোস্টমডার্ন উপন্যাসটা বোঝা যাচ্ছে যে পোস্টমডার্ন উপন্যাসে লেখক এই বিষয়ে খুবই সচেতন থাকে, যে তার অবস্থানটা সে পাঠককে জানাতে চায় আর কি। আপনি সচেতন ছিলেন? হ্যাঁ, গ্রাফিতিতে ছিলাম। গ্রাফিতিতে তো ছিলেন, মানে এই জিনিসটা যেটা বললাম আর কি, যে আপনাকে সচেতন থাকতে হয়েছে, র্যান্ডমলি এই জিনিসগুলো আসা সম্ভব না। এটা খুবই এই উপন্যাসটা মানে অসম্ভব বিষয়টা পরিকল্পিত বিষয়টা আর কি, সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। এই যে পোস্ট মডার্নিস্ট উপন্যাসগুলো অনেকের সাধারণ পাঠকের ক্ষেত্রে, আপনি তো জানেনই বাংলাদেশের পাঠের একটা কিছু ঘাটতি আছে, নানা জায়গায় কিছু ঘাটতি আছে বাংলাদেশের পাঠে। তো পোস্ট মডার্নিস্ট যে অ্যাপ্রোচগুলো আপনার এই উপন্যাসের মধ্যে আছে, এটা পাঠক বুঝতে না পেরে কেউ কেউ হয়তো মানে মানে বলে ফেলতে পারে যে কি একটা উপন্যাস পড়লাম, এটা একটা এলোমেলো একটা উপন্যাস, কোনো ধারাবাহিকতা নাই, হ্যাঁ কিছু নাই, বলে ফেলতে পারে। এই রিস্কটা ছিল আপনার কি মাথায় লেখার সময়? এটা কি আপনি বিবেচনা করেছিলেন কিনা, আপনি যে এটা একটা রিস্ক নিচ্ছেন পাঠকের কাছে, আপনি নন লিনিয়ার বলি আমি, নন লিনিয়ার একটা উপন্যাস আপনি প্রেজেন্ট করছেন পাঠকের সামনে, হ্যাঁ, তো এটা একটা রিস্ক ছিল যে পাঠক ভুল বুঝতে পারে, এই জিনিসটা মাথায় ছিল কিনা? আচ্ছা, এই ধারণাটা ঠিক যে অনেক সময় আমাদের এখানে একটু নিরীক্ষাধর্মী সাহিত্য মিসরিডিং এর শিকার হয়, রিডিং এর শিকার হয়। কারণ আমাদের এটা তো আসলে পাঠককে দোষ দিয়ে লাভ নেই, আমাদের এখানে তো আসলে সাহিত্য পাঠের যে পরম্পরা সেটা অনেকাংশেই হচ্ছে আখ্যান ভিত্তিক। আমরা হচ্ছে গল্প পড়তে পছন্দ করি, আমরা কাহিনী পড়তে পছন্দ করি। যেসব লেখাতে ধরেন একটু কাহিনীর সাথে সাথে একটু ধরেন ইতিহাসটাও নিতে পারে, যদি ইতিহাস আমরা গল্পের মতো করে বলি সেটা সহজ পাচ্য হয় পাঠকের কাছে। যদি একটু দর্শন বা একটু বড় ধরনের প্রশ্ন যখন চলে আসে, অধিকাংশ ক্ষেত্রে পাঠক সেটা নিতে পারে না। মানে আমাদের গড় পাঠ্যাভ্যাসটা ওই রকম না। যেমন আমি আমার সাম্প্রতিক প্রকাশিত উপন্যাসের কথা বলি, মুখোশের দিন বৃষ্টির রাত। আমি পড়ছি, এখনো শেষ করতে পারিনি, ওইটা নিয়ে আলাপ করতাম। আমি জাস্ট উদাহরণ বলছি যে এরকমও টুকটাক খেয়াল করেছি যে খুব মজার রিভিউ গুডরিডস এ বা অনলাইন দোকান রিভিউ আমি দেখেছি অনেক, হ্যাঁ, এরকম বেশ কিছু রিভিউ আছে, বেশ মিশ্র প্রতিক্রিয়া। এমন না যে যিনি মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর আমার রাগ আছে বা তো এই যে আপনার কথা ঠিক, যে এই যে একটা পাঠক সে আপনার লেখাকে আপনি যেটা ভাবে লিখছেন সেটার সাথে একমত হবে না, বা সে সম্পূর্ণ বিপরীত মত পোষণ করবে, বা সে একদম আপনাকেই জড়ায় ধরবে, না এটাই তো লেখা, আমি তো এরকম দেখে করতে চেয়েছি। মানে আমার মনে হয় যে এটা যখন লিখি, আপনার প্রশ্ন করছে যে লেখার সময় ভাবছিলাম কিনা কেউ এটা ভুল বুঝবে, যখন লিখে তখন আসলে ওই জিনিসটা মাথায় থাকে না যে কেউ ভুল বুঝবে কিনা। যখন জিনিসটা বের হয়ে যায়, মানে প্রকাশ হয়ে যায় বইটা, তখন যখন প্রতিক্রিয়াগুলো আসতে থাকে, তখন আমি বলবো না যে মানে একটা কেউ যখন আপনাকে ভুল বুঝেছে খারাপ লাগে নাই, কিন্তু এটাও ঠিক যে আমি এটাও তখন মনে করি যে একজন তো আমার লেখাকে খুব ভালো বলেছে, যেটা সমুখের মানে আমার খুব প্রিয় লেখকের লেখাকেও সে অতটা ভালো বলে নাই। কাজে এটা আমার মনে হয় স্বাভাবিক যে এটা লেখক জীবনের যাত্রার একটা অংশ বলে আমি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা প্রতিটা উপন্যাসের ক্ষেত্রে এটা হইতে পারে? হ্যাঁ, আমি যখন লিখেছি আমি তো নিশ্চিত না যে এটা লিখলে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থায় আমাকে কেউ এসে মার দিয়ে চলে যাবে না, কিন্তু বের হয়ে যাওয়ার পরে গেল না, লোকজন কিছু লোকের সেটাকে ঠিক ভালোবেসে এটা গ্রহণ করেছে। জাস্ট ইমোশনে ভর করে উপন্যাসটা লেখা সম্ভব ছিল না। হ্যাঁ, এখানে আমি সেটা জিজ্ঞেস করতেছি, লেখকের যে লজিক, হ্যাঁ, সেটা বেশি প্রাধান্য পেয়েছে, না ইমোশন বেশি প্রাধান্য পেয়েছে, না আপনার সৃজনশীল কর্ম বা কর্মের প্রতি দায়িত্বশীলতা,
আপনি একটা অবশ্যই দায়িত্বশীলতা, লেখকের যে দায়িত্বশীলতা সেটা বারবার এসছে এখানে, সেটা প্রাধান্য পেয়েছে। তিনটা বিষয় আমি বললাম। আচ্ছা, ওকে। ইমোশন বেশি প্রাধান্য পেয়েছে না লেখকের Emotion? লজিক? সুহান রিয়াসাতের লজিক, সুহান এই রিয়াসাতের উপন্যাসের logic। কথক সুহান রিয়াসাতের লজিক। আর আপনি বলেছেন মনে হয় সুহান রিজওয়ানের ইমোশন, ইমোশন, সুহান রিয়াসাতের লজিক, লেখার লজিক, এবং সুহান রিজওয়ানের সৃজনশীল কাজের প্রতি দায়িত্বশীলতা। আচ্ছা, আমার মনে হয় 3 নাম্বারটা। এখানে আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি। এখানে হচ্ছে যে উপন্যাসটা যেভাবে সাজানো, মানে আঙ্গিকের জ্ঞাতসাহিত্য আপনি দেখবেন যে একটা অধ্যায়ে মূল গল্পটা, এবং প্রত্যেকটা জোর অধ্যায়ে কোনো একটা পেপার কাটিং, থানার জিডি, হ্যাঁ। বিসিএস এর প্রশ্নপত্র বা সাক্ষাৎকার, এরকম কাগজ কলমে আগানো উপন্যাসটা। তো এই যে উপন্যাসটাকে এইভাবে ভাগ করা, তো এটার কারণে কিন্তু এক একটা অধ্যায়ে আমাকে মানে একটা নতুন মন নিয়ে প্রবেশ করা লাগছে। এমন অনেক বিষয় আছে যে ধরেন আমি এই যে 11, 13, 15 নম্বর অধ্যায় পরপর লিখলাম, মাঝে 3টা অধ্যায় আমি বাদ রেখে গেছি। আমি সম্পূর্ণ একটা আলাদা মন নিয়ে এই 12, 14, 16 ওটা লিখে এসে ওটাকে বসিয়েছি ওই জায়গায়। তো এখন 12, 14, 16 লেখার সময় আমার যে মানসিক অবস্থা ছিল, 11, 13, 15 সেটা ছিল না, কারণ সেখানে আমি একটা গল্প বলছি। অন্য জায়গায় আমি কিন্তু গল্প বলছি না, আমি আমার একটা ধারণাকে উপস্থাপন করছি, যেটা হয়তো গল্পটার সাথে কোথাও সাযুজ্য রাখবে। কাজেই আমার মনে হয় যে কোনো অধ্যায়ে, যেমন একটা অধ্যায়ে মনে আছে যে ওই যে একটা প্রেমের চিঠি আছে এই উপন্যাসের একটা জায়গায়। এখন এটা আমার নিজেরই লেখা একটা চিঠির একটা অংশের এক্সটেনশন। তো তার মানে হচ্ছে যখন আমি ওই অধ্যায়টা লিখছি, এই অধ্যায়টা আমি খুবই মানে মানসিকভাবে বলবো একটা ইমোশনাল একটা স্টেটে আছি। আবার যখন আমি বিসিএস এর প্রশ্নপত্র নিয়ে একটা অধ্যায় লিখছি, এটা তো আমি একটা মজা করছি, একটা কৌতুককর আবহ নিয়ে ওই অধ্যায়টা লেখা। কাজেই এক একটা অধ্যায় লেখার সময় মানসিক অবস্থা ছিল এক এক রকম, এবং সেই মানসিক যাত্রার একটা বড় অংশ হচ্ছে, যেটাই উপন্যাসের একটা বড় অংশকে ধারণ করে আপনি বললেন যে উপন্যাসের যে কথক সুহান রিয়াসাত, তার লেখার যাত্রা, মানে তাকে যদি আমি আমারই একটা অংশ ধরে নিই, লেখার মানে লেখার শুরুর দিনগুলোতে লেখক কি কি প্রশ্নের ভিতর দিয়ে যেতে পারেন, তার ভেতর দিয়ে সেটা অনুসন্ধানের একটা চেষ্টা, ওই সুহান রিয়াসাতের ওই যাত্রাটা একটা বড় মানসিক অংশ নিয়েছে এই উপন্যাসে। সেইটা সুহান রিজওয়ানের ওই মানসিক যাত্রাটার একটা বড় অংশ, কিন্তু সব অংশ না, কারণ অন্যান্য অংশে তাকে আরো বেশ কিছু ইমোশন যোগ করতে হয়েছে। আমি জানি না এবার বোঝাতে পারলাম কিনা। না, ঠিক আছে। উপন্যাসটা জটিল আসলে, উপন্যাসটা সহজ বিষয়ে সহজভাবে আলাপ করার মতো উপন্যাস না এটা। আমি এই কথাটা আপনারা যারা পড়বে তারা বুঝবে। হ্যাঁ, এটা বলে আপনি আমার অনেক পাঠক হয়তো ভয় পাওয়া। না না, ভয় পাওয়ার কিছু নাই। আমরা আমরা চাই যে সিরিয়াস পাঠকরাই, যাক ভালো পাঠক উঠে আসুক, সেটা একটা বিষয় আর কি। যাই হোক, সব পাঠকই পড়বে সেটা বিষয় না। তাহলে বলতে চাচ্ছেন যে আপনি হচ্ছে ইমোশন ছিল, ইমোশন যে একদম ছিল না তা না, মানে সব জায়গায় যে লজিক দিয়ে আপনি আগাইছেন তা না, ইমোশনও ছিল, কিছু ব্যক্তিগত ইমোশনও ছিল, এবং হচ্ছে গিয়ে লেখক ওই যে চরিত্রের যে ইমোশন সেগুলো ঢুকে গেছে। আচ্ছা, সেটা সমস্যা নেই। তাহলে সৃজনশীল কর্মের প্রতি কোনো দায়িত্বশীলতা, মানে আপনি নিজে এখন লেখক হিসেবে, যে বাইরের লেখক হিসেবে, সুহান রিজওয়ান হিসেবে আপনার দায়িত্বশীলতা বিষয়টা কি বলবেন? এই যে ঢুকে গেছে যেটা বললেন, কিছু অংশ ঢুকে গেছে, সেটাকে কি আমি ধরে নিব যে লেখক হিসেবে আপনার দায়িত্বশীলতা একটা উপন্যাসকে ব্যাখ্যা করার, উপন্যাসটা এমন, উপন্যাস এমন হতে পারে, এটা কি আসলে লেখকের দায়িত্বশীলতা থেকে আপনি আলাপ করছেন না আপনার ব্যক্তিগত? না, এই আলাপটা আসলে সুহান রিয়াসাত করেছে। আচ্ছা, সুহান রিজওয়ান করে নাই, এটা সুহান রিয়াসাত করেছে। এটা আমি ক্লিয়ার হলাম। আচ্ছা, এটা মনে হয় আমরা যেহেতু বারবার দুইটা নাম আসছে, হয়তো যদি কেউ উপন্যাসটা না পড়ে আলোচনাটা শুনে একটু কনফিউজ হতে পারে। সুহান রিয়াসাত হচ্ছে গিয়ে উপন্যাসের মূল চরিত্র, যার গল্প কথক, যার চোখ দিয়ে আমরা দেখছি আর কি। সুহান রিজওয়ান আমরা জানেনই, যিনি হচ্ছেন কি আমাদের লেখক মহোদয়। এবং মানে উপন্যাসের যে কথক, মূল কথক সুহান রিয়াসাত, তারও ইচ্ছা হচ্ছে সে একটা উপন্যাস লিখবে। তো এই পুরো উপন্যাসটা জুড়ে, মানে গ্রাফিতীয় প্রশ্নকর উপন্যাসটা জুড়ে সুহান রিয়াসাত হচ্ছে একটা উপন্যাস কি করে লিখতে হয় বা উপন্যাসে কেন লিখবে,
ওই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা যাত্রা করে, এটা আর কি। মানে যেহেতু উপন্যাসটা লিখেছি সুহান রিজওয়ান, আর সুহান রিয়াসাত সেটার ভিতরে একটা উপন্যাস লিখতে চায়, তো অনেকের কাছে হয়তো শুনলে একটু ধাঁধা লাগতে পারে, এই জন্য এই হ্যাঁ, এটা ক্লিয়ার সরলীকরণ করে দেয়া। সমস্যা নেই। আচ্ছা, আগের প্রশ্নের রিপিটেশনও হইতে পারে, এটা আবার একটু একটু আলাদাভাবে দেখতে পারেন আপনি। আপনার এখানে এই উপন্যাসে গল্পের চেয়ে প্রাধান্য পাইছে বক্তব্য, ফিলোসফি বক্তব্য, নিজস্ব বক্তব্য, লেখকের বক্তব্য, লেখকের ফিলোসফি, সৃজনশীল ঘরানার যে সব লোকজন আছে তাদের বক্তব্য মূল গল্পের চেয়ে এটা প্রাধান্য পেয়েছে। তা আমি কি বলতে পারি যে পাঠক হিসেবে আমি কি বলতে পারি যে এইসব বক্তব্যগুলোই এই উপন্যাসের মূল ফুয়েল, গল্প না, মূল ফুয়েল হচ্ছে ওই বক্তব্যগুলো? এটা কি আমি পাঠক হিসেবে বলতে পারি? বা আপনি? আমি আমাদের এই যে একটু আগে যেমন একটু কথা বললাম যে আমাদের মূল গড় পাঠকরা আখ্যান ভিত্তিক রচনা পড়তে আমরা পছন্দ করি। আমরা কি বলবো, দর্শন ভিত্তিক রচনা পড়তে পছন্দ করি না, আমরা কাহিনী পড়তে চাই। কিন্তু আমি কাহিনী ভিত্তিক উপন্যাস লিখতে চাই নাই, যেটা আপনি আপনার কথাও ঠিক আছে, এটা হতেই পারে যেটা আখ্যান নির্ভর না হয় নাই, এটা ওই যে আপনি যা বললেন যে ওইগুলোই মূল ফুয়েল। হ্যাঁ, আমি বরং কিন্তু জিনিসটাকে ভেবে যে আমি একটা দর্শন ভিত্তিক উপন্যাস লিখতে চেয়েছি। আমি মানে একটা তো আসলে যাত্রা থাকে লেখকের, যখন আমি সাক্ষী ছিল শুধু লেখা শুরু করেছিলাম, আর এখন যে আমি লিখি প্রত্যেকদিন, মানে সেই লেখকটা তো এক না। সাক্ষী ছিল শুধু লেখার সময় আমি সচেতন ছিলাম না, কিন্তু এরপরের প্রত্যেকটি উপন্যাসে আমি খুবই সচেতনভাবে আমি কাহিনী ভিত্তিক মানে ইয়া লিখতে চাই নাই, আখ্যান ভিত্তিক উপন্যাস লিখতে চাইনি, আমি একটা দর্শন ভিত্তিক কিছু বলতে চেয়েছি। আচ্ছা, তো পাঠক হিসেবে তাহলে আমি ঠিকই ধরলাম যে আপনি মানে হ্যাঁ, এটা আমার বাকি মানে নিজের কাজের বিষয় এটা বলা ঠিক না, এটা আমি আমার বাকি না, এটা আপনার অন্য উপন্যাসের ক্ষেত্রে বলতে পারি, এটা হইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখানে টুকটাক যে বিষয়গুলো, যদিও বললাম যে আমি তো আখ্যান ভিত্তিক না, গল্প ভিত্তিক না, তারপরও গল্পের প্যাটার্নে হচ্ছে কি 1984 কি আপনাকে প্রভাবিত করছে? দুই একটা বিষয় মানে মনে হচ্ছে যে আসে আর কি। এই উপন্যাসটার মানে যতটুকুই কাহিনী আছে ততটুকুতেই 1984 কি মানে প্রভাবিত করেছে কিনা আপনাকে? আচ্ছা, এখন এই উপন্যাসটা আমি বলবো এটা পোস্টমডার্ন উপন্যাস, কিন্তু একই সাথে এটা আবার একটু ডিস্টোপিয়ান উপন্যাসের যেই ইয়াগুলো আমরা জানি, বৈশিষ্ট্যগুলো আমরা জানি, সেগুলোর কিছু কিছু এটার মধ্যে আছে। সব বিশেষত্ব নাই, কিন্তু কিছু বিশেষত্ব আছে। একটা বিষয় যেমন অতীত মুছে দেওয়ার একটা বিষয়, যে অতীত মুছে দেওয়া বা সবসময় আয়নিত হয়ে যাওয়া, বা যেটা হচ্ছে সর্বশক্তিমান কর্তৃপক্ষ থাকে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ডিস্টোপিয়ান বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমি বলতে চাচ্ছি যে মানে থাকতে পারে, এটা কোনো ইয়ের বিষয় না, মানে আছে কিনা, মানে আপনার না, আমি প্রশ্নটার উত্তর দিচ্ছিলাম যে যেহেতু আমি একটা ডিস্টোপিয়ান সমাজ দেখাতে চেয়েছি, তো আমি বেশ কয়েকটা ডিস্টোপিয়ান উপন্যাস আরেকবার পড়ে নিয়ে এই লেখাটাতে এসেছিলাম। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এই যে একটা ডিস্টোপিয়ান উপন্যাস পড়তে গেলে 1984 পড়তে হবে, মানে সবচেয়ে আলোচিত কয়েকটা ডিস্টোপিয়ান উপন্যাস একটা 1984, যদি আপনি সেটা আবিষ্কার করে থাকেন সরাসরি ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে যে নিজস্বভাবে 1984 না, অনেকগুলো ডিস্টোপিয়ান উপন্যাস পড়েই কাজটা শুরু করেছি। আপনার যে উপন্যাসটা, আমি যে কোনো উপন্যাস পড়লে একটু মন দিয়ে পড়ি, তো আপনার এই উপন্যাসটাও আমি মন দিয়ে পড়লাম। সেটা হচ্ছে গিয়ে আমি একটা জিনিস যেটা আমি খেয়াল করলাম আর কি, এটা এই পুরো উপন্যাসটাতেই আছে বিদ্রোহের কথা আছে, প্রতিবাদের কথা আছে, সমাজ পরিবর্তনের কথা আছে, হ্যাঁ, সাধারণ মানুষের অধিকারের কথা আছে, নানাভাবে আছে। কিন্তু একদম প্রান্তিক মানুষের, যে একদম একদম খেটে খাওয়া মানুষের কোনো ভয়েস নাই, সরাসরি কোনো ভয়েস নাই, বরঞ্চ তাদের পক্ষ হয়ে যারা একটু সাহিত্যকর্ম করে বা সৃজনশীল যারা লোকজন, তারা তাদের বক্তব্যগুলো বলছে, তাদের পক্ষ হয়ে বলছে। তো আপনি কি সৃজনশীল লেখক, সৃজনশীল যারা কাজ করে বা লেখক, চিত্রশিল্পী, এদেরকে কি প্রান্তিক মানুষদের প্রতিনিধি মনে করেন কিনা? প্রশ্নটা আমি বুঝতে পারলাম কিনা? আচ্ছা, মনে হয় এটার না আসলে, যেহেতু আমি বলতে চাচ্ছি, আমি বুঝতে পেরেছি সাধারণের অধিকার নিয়ে, কিন্তু সাধারণের সরাসরি কোনো ভয়েস এখানে নাই, একদম প্রান্তিক পর্যায়ের কোন মানুষ আলাপ করছে, বিস্তৃত কোনো বুঝতে পেরেছি আলাপ নাই। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা দুটো অংশ আছে প্রশ্নটার। আমি একটা অংশকে দিই যে লেখক, শিল্পী, এদেরকে আমি চিত্রশিল্পী, লেখক, মানে এই সৃজনশীল কাজ যারা করেন তাদেরকে আমি প্রান্তিক মানুষের কণ্ঠস্বর বলে মনে করি কিনা, এইটা হচ্ছে একেবারেই ওই লোকটার মানে একজন, এটা ব্যক্তি বিশেষে আলাদা। আহমেদ সাফা যেমন সরাসরি তিনি প্রান্তিক মানুষের সাথে কাজ করতেন, হুমায়ুন আহমেদ সেটা করতেন না, তিনি তার বাগান বাড়িতে বসে লিখতেন, দুজন দুই রকমের লেখক। তো ওটা হচ্ছে আমি মানে কোনো লেখকের নাম বললে আমি বলতে পারবো যে তাকে আমি প্রান্তিক মানুষের কণ্ঠস্বর মনে করি কিনা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এটা আমি
সাধারণীকরণ ভাবে এই জিনিসটা আমি মনে করি কিনা যে এটা হতে পারে কিনা। আমার যেটা মনে হয় যে এটা আমার প্রিয় উপন্যাসিক পামুক উনি বলেছিলেন যে উনি যখন লেখা শুরু করেছেন উনি হচ্ছেন মানে ধন কুবেরের ছেলে, বিশাল বড় লোকের ছেলে, তার দাদার বড় বিজনেস ছিল, তার বাবাও সেই বিজনেসই দেখে। সে যখন উপন্যাস লেখা শুরু করেছে তাকে বলেছে তুমি তো এই তুরস্কের গরিব মানুষ তুমি কিছুই জানো না, এই কিভাবে গরিব মানুষজন কি খায়, ওদের কি দুঃখ, তুমি এটা জানো না, তুমি তো উপন্যাস লিখতে পারবা না। এখন ও এটা নিয়ে শুরুর দিকে বেশ মানে একটা দ্বিধা থাকতো। তো তারপরে চেষ্টা করেছে যে আসলে আমি গরিব মানুষের কথা জানি এবং সেটা লিখতে পারলেই আমার উপন্যাস ভালো হবে এরকমটা না। আমার যা জীবন, আমি যেটাকে দেখি, আমি যদি সেটাকেই ঠিকমতো প্রকাশ করতে পারি সেটাই আমার একটা সহজ উপন্যাস হবে। তো আমি প্রান্তিক মানুষের কাছে ঢাকা শহরে বসে আমি যেতে পারি না, এটা সত্যি কথা। আমি যেহেতু যেতে পারি না, আমি যদি ওই জিনিসটা আনতে চাই মানে আমার মনে হয় জিনিসটা আরোপিত হবে। তো আমি যেটা দেখেছি, আমি যা দেখি, আমি যে অভিজ্ঞতা নেই যেগুলোর, আমার মনে হয় যদি আমি সেই জিনিসটাকেই যথাযথভাবে একটা শিল্পকর্মের মতো উপস্থাপন করতে পারি, হয়তো সেটা একটা সৎ উপন্যাস হবে। ভালো উপন্যাস হবে নাকি আমি জানি না, সৎ উপন্যাস হবে যেখানে আমার চেষ্টায় কোনো ঘাটতি নাই। মানে ওই যে প্রশ্নটা আমি উত্তরটা একটু চাচ্ছি আর কি, যে প্রান্তিক মানুষের প্রতিনিধি মনে করেন কিনা। না আমি জানি না, এটা তো বললাম এটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে খাটে। এটা তো আপনি যদি আমাকে বলেন যে অমুকের কথা বলছেন, হ্যাঁ ওনাকে মনে করি, ওনাকে মনে করি। আচ্ছা, এই প্রশ্নটা আমি গেলাম। আমি আরেকটা জিনিস খেয়াল করলাম আপনার ইয়েটাতে, আপনার উপন্যাসটা আপনি যেভাবে শুরু যে যে স্ট্রাকচার দিয়ে ইয়ে করছেন, আপনি সাজাইছেন, আপনি যেভাবে যে বিভিন্ন প্রশ্নপত্র থেকে উদ্ধৃতি, জিডির উদ্ধৃতি, একটা প্রেমপত্র আসছে, এরকম নানা রকম বিষয় নিয়ে। তো যদি আপনি আপনার এই উপন্যাসটা আমি খেয়াল করলাম যে দেশপ্রেম আসছে বারবার, দেশপ্রেম আসছে, এটা একটা প্রমিনেন্ট একটা জায়গা আছে এটার। আপনি ঢাকা আসছে, ঢাকার প্রতি একটা প্রেম আপনার বারবার চলে আসছে। অবচেতন আসতে পারে রাইটার হিসেবে, যেহেতু আপনি ঢাকায় বিকশিত হয়েছেন, সেটা হইতে পারে যে আপনি ঢাকার প্রতি অবচেতন আপনার প্রেমটা চলে আসছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ আসছে, বঙ্গবন্ধু আসছে, বাংলাদেশের ওই ইতিহাস ঐতিহ্য আসছে। আপনাকে কখনো মনে হয়েছে যে আপনি যেহেতু উপন্যাসটার ইয়েটা আলাদা, গল্পটা একটু আলাদা, যদি এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি মানে রূপক বা কোনো অন্য কোনো নাম দিতেন, দেশের অন্য কোনো নাম দিতেন, তাহলে একটা বৈশ্বিক উপন্যাস হয়ে ওঠার সম্ভাবনা ছিল? মানে এটা আমার ব্যক্তিগত পয়েন্ট, পাঠক হিসেবে আমার আলাপ। হ্যাঁ, যদি আপনি মানে ঢাকাকে একটা রূপক একটা সিটি হিসেবে আপনি ইয়ে করতে পারতেন, করলে এটা আপনার মাথায় আসছে কিনা? আমার পাঠক হিসেবে আমার মাথায় আসছে, যদি আমি যখন পড়তেছি তখন আমার মনে হচ্ছে না, সুহান ভাই যদি এটা করতেন তার মনে হয় যে একটা বৈশ্বিক উপন্যাস হিসেবে এটা দাঁড়ায় যেত। এখন একটা স্থানিক বা কালিক একটা উপন্যাস হিসেবে, যদিও স্থানিক বা কালিক যে বৈশ্বিক উপন্যাস হতে পারে না তা না, মানে আমার মনে হয়েছে আর কি। মানে এই বিষয়ে আপনার বক্তব্য, আপনার কি মনে হয়েছে কিনা যে এটা আসলে? আচ্ছা, আপনাকে বৈশ্বিক উপন্যাস। আমি প্রশ্নটা আপনাকে একটু শেয়ার করি। কারণ ধরেন উপন্যাসটার নাম যদি ঢাকা না হয়, ধরেন মানে উপন্যাসের সবকিছু ঠিক আছে, ঢাকার জায়গায় আমি দিলাম শহরটার নাম মায়ানগর, তাহলে কি আপনার মনে হয় যে উপন্যাসটা বৈশ্বিক উপন্যাস? এই উপন্যাসটা আমার মনে হয়েছে আর কি, হইতে পারে, মানে আমার ঠিক আছে, হ্যাঁ সেটা আমার মনে হয়েছে আর কি। আমার মনে হয় যদি সরাসরি যদি কোনো নাম যদি এটা হয়, তাহলে আমার মনে হয় এটা একটা বৈশ্বিক উপন্যাস হয়েছে। কারণ যদি নামটাই আপনার মনে হয় যে এটা একটা স্থানিক কি বলবো, স্থানিকতা এনে দিয়েছে বৈশ্বিকতার বদলে, আমি বরং ওইটাতে বরং আরো জোর দিব। আমি বলবো সেই জিনিসটাই প্রকৃত বৈশ্বিক, যে জিনিসটা খুব স্থানিক। আচ্ছা, আমি সেই জিনিসটাকেই প্রকৃত বৈশ্বিক বলবো, যে জিনিসটা স্থানিক। আমার আবেগ, যেটাতে আমার একটা পরিচয় আছে, কিন্তু হ্যাঁ আত্মপরিচয় বারবার আসছে। এখানে লেখকের একটা আইডেন্টিটি ক্রাইসিসের একটা জার্নি, একটা লেখক নিজেকে খুঁজতে চাইছে, যেই লেখক নিজেকে খুঁজতে চাইছে তার পেছনে একটা শহর, একটা ধ্বংসপ্রাপ্ত শহর, সেই শহরটা একটা সুদীর্ঘ ইতিহাস আছে। আমি সুহান রিজওয়ান যখন আমি এই ঢাকা ভার্সিটি এলাকা দিয়ে রিক্সায় চলে যাই, আমার মাথায় ঘোরে যে এইখানে তো বুদ্ধদেব বসু 30-এর দশকে এইভাবে গেছে, এইখানে তো শাহজাহান সুজার ঘোড়া এই রাস্তা দিয়ে এইভাবে গেছে, এখান দিয়ে তো 1969 সালে এইরকম গণ অভ্যুত্থান হয়েছে। এটা আমি আসলে এই জিনিসগুলা অনুভব করি যখন আমি ঢাকা রাস্তা দিয়ে যাই। কাজে আমি যদি ওই মানে এই যে আমার একটা, এখন আমি ঢাকা শহরে দাঁড়াই, ওদের কোনো চিহ্ন এখানে নাই, কিন্তু তারা ছাড়া আমি আজকে এই জায়গায় আমার থাকার কথা না। কাজে আমি যখন এই শহরটাকে ধরতে পারবো লেখায়, আমি যদি শহরটাকে লেখায় ধরতে পারি, হয়তো আমি বলবো যে তাইলে আমি আমার একটা পরিচয় তৈরি করতে পেরেছি। আমি আমার যত এটার মানে উদাহরণ হিসেবে আমি আমার
প্রিয় উপন্যাসিকদের কাছে বারবার যাব। ধরেন সত্যনাথ ভাদুরীর যদি আমি ধরাই চরিত মানুষের কথা বলি, পামকের মাই নেম ইজ রেড এর কথা বলি, গার্সিয়া মার্কেজের 100 ইয়ার্স অফ সলিটিউডের কথা বলি, হ্যাঁ ওখানে নামটা শুধু মার্কেন্দ্র, কিন্তু বাকিটা সব তো মার্কেজের নিজের গ্রাম। ও যদি মার্কেন্দ্রের জায়গায় নামটা জলেশ্বরীও দিত, হ্যাঁ গল্পটার কোনো বদল হতো না। কিন্তু আমরা বুঝতে পারতেছি যেটা মার্কেজের গ্রাম, তো মার্কেজের গ্রামটাই আমার কাছে এখন অন্য একটা নামে আমার কাছে চলে এসছে। কিন্তু আমি আমি এখানে বসেও লাতিন আমেরিকার একটা গ্রামের স্বাদ নিতে পারছি। তো আমার মনে হয় যদি আমি সেই জিনিসটা পারি, নাম আসলে নাম কি রাখা হলে এটা আসলে গুরুত্বপূর্ণ না। রিজুশির মানে একটা যেটা আমি পড়তে পড়তে আমার মনে হয়েছে আর কি, মানে একটা আইকনিক ক্যারেক্টার হিসেবে আপনি দাঁড় করেছেন, একটা আইকনিক, যে পড়বে সে মনে রাখবে, রিজুশির চরিত্রটা যে পড়বে সে মনে রাখবে। কারণ একটা সামান্য শিল্পকর্ম কিভাবে একটা রাষ্ট্রকেও নাড়া দিতে পারে, হ্যাঁ একটা সামগ্রিক চিন্তা চেতনাকে নাড়া দিতে পারে, সেটা হচ্ছে রিজুশিকে দিয়ে আপনি দেখাইছেন জিনিসটা। এখন মানে আমার একটা প্রশ্ন আর কি, যদি আপনার মনে হয়, যদি আপনি কখনো দেখেন যে রিজুশির বাংলা সাহিত্যে মানে চরিত্রটা দাঁড়ায় গেছে জিনিসটা, বা আপনি চান কিনা যে এই রিজুশির চরিত্রটা বাংলা সাহিত্যে দাঁড়ায় যাক? একটা লেখক তো চায় তার প্রত্যেকটা সৃষ্টি বাংলা সাহিত্যে দাঁড়ায় যাক। রিজুশির গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, কারণ সে প্রভাবিত করছে তার বর্তমানে একবারে সব তার চারপাশে যা, সে কিন্তু নিজের খেয়ালে করছে, কিন্তু সেগুলো কোনো ইন্টেনশন নিয়ে করা নেই। কিন্তু প্রথম দিকে যেটা বললাম আগে, মানে ওই যে সততা যেটা বললেন, শিল্পের যে সততা, সেটা আসলে মানুষকে টাচ করে, শিল্পের সততা মানুষকে টাচ করে। তো রিজুশিরের যে একটা সততা ছিল, সেটা সবাইকে টাচ করছে, এবং এটা রাষ্ট্রপক্ষ ভয় পেয়ে গেছে, কি বলে এটাকে, তাদের যে চেলা চামচা যারা, তারাও মানে বিষয়টাকে নিয়ে সমালোচনা করছে। হ্যাঁ, কেন আঁকবে, কেন দেয়ালে গ্রাফিতি আঁকতে হচ্ছে, এটা মানে হচ্ছে নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে সে বলছে, অথচ বিষয়টা তা ছিল না। এই জন্য আমি বললাম আর কি, মানে রিজুশিরকে আপনি চান এটা আমার মনে হচ্ছে এটা পাঠক হিসেবে আপনার উচ্ছ্বাস, মতামত বা উচ্ছ্বাস, হ্যাঁ এটা আমার, আমি তো চাই যে আমার সমস্ত এটা লেখক এটাই চায়। আমার শুনে ভালো লাগলো যে আপনি এভাবে দেখতেছেন যে রিজুশির একটা গুরুত্বপূর্ণ চরিত্র। ওটা ঠিক, মানে হ্যাঁ যে প্রত্যেকটা মানে যখন লেখার সময় ছিলাম তখন তো রিজুশির সাথে ছিলাম, তখন খুবই মায়া অনুভব করেছে চরিত্রটার প্রতি। একবার যখন বইয়ের কাছে শেষ হয়ে যায় তখন আসলে এটা আমার থেকে সরিয়ে ফেলি, তাই এখন আর ওই চরিত্রের সাথে আমার সংশ্লিষ্টতা নাই। না, আমরা যখন পড়তেছিলাম আমার মনে হচ্ছিল না এই উপন্যাসটা আসলে দাঁড়ায় যাবে, মানে এই উপন্যাসটা বলতে এই চরিত্রটা দাঁড়ায় যাবে। হয়তো অনেক উপন্যাস কিন্তু আমরা সরে যায়, ওই একটা বা দুইটা চরিত্র কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসে থেকে যাবে, নানা রকম রেফারেন্সে চলে আসে। তো রিজুশির আমার মনে হয় আর কি যে ভালো লাগলো, রিজুশির থেকে যাবে আমার মনে হয়। ভালো লাগলো কথা শুনে। আমরা তো আপনার উপন্যাসটা নিয়ে আলাপ করলাম অনেক, হ্যাঁ অনেক আলাপই করা যায় উপন্যাসটা নিয়ে। আমি আমার যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আপনার কাছে জানা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাকে প্রশ্ন করলাম, আর আপনি আপনার মতো করে উত্তর দিলেন। এবার আমি আপনাকে একটু উপন্যাসের বাইরে আমরা নানা রকম প্রাসঙ্গিক বা সাহিত্য বিষয়ক আলাপ নিয়ে আমি একটু কিছু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, যেমন ধরেন আপনার উপন্যাসটা সাক্ষী ছিল শিরস্ত্রাণ, এর মধ্যে আরো অনেক উপন্যাস আছে। সাক্ষী ছিল শিরস্ত্রাণ যখন আমরা হাতে নিই বা আমরা যখন ফ্ল্যাপ করি, আমরা কিন্তু জানি শেষে কি ঘটতেছে, শেষে এন্ডিংটা আমরা জানি কি আসতেছে। হ্যাঁ, এন্ডিংটা তো অবভিয়াস যে তাজউদ্দিন মারা যাবেন, ওই গল্পটাই বলছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, একটা উপন্যাসে আমি জানি এন্ডিংটা কি, তারপরও পাঠককে আসলে কোন জিনিসটা, মানে আমাদেরকে কোন জিনিসটা টেনে নিয়ে যায় শেষ পর্যন্ত? আপনি তো অনেক পড়েন, সেই হিসেবে আপনি ওই উত্তরটা দিতে পারেন। আপনার উপন্যাসটা নিয়ে আমি বললাম আর কি, আমার উপন্যাসটা আমি একটানা পড়তে হয়েছে, আমাকে টেনে নিয়ে গেছে, মানে আমার কাছে পড়তে ভালো লাগতেছিল, পড়তেছি, কিন্তু মানে আসলে পাঠকে কি টেনে নিয়ে যায় একটা উপন্যাস শেষ পর্যন্ত? যেহেতু আমি যেখানে আমি উপন্যাসের শেষটা জানি, শেষটা আমার জানা, বুঝতে পারছি, তারপর আমাকে কি টেনে নিয়ে যায়? আমার মনে হয় একটা বিষয় তো অবশ্যই হচ্ছে যে কি বলবো, মানে জানা জিনিসটাকে আমরা একটা নতুন একটা গল্পের মোড়কে দেখতে পাচ্ছি কিনা, মানে গল্পটা নতুন তা না, মোড়কটা নতুন। আমার মনে হচ্ছে যে ও আচ্ছা এই জিনিসটা হওয়ার কথা, ও আচ্ছা লোকটা জিনিসটাকে এইভাবে লিখছে, আচ্ছা দেখি তো, ওকে দেখি তো, ও আচ্ছা ওকে ফাইন দেখি তো। তো একটা ইতিহাস আমরা জানি, তো যখন আমরা দেখি যে বলার ভঙ্গিটা নতুন,
অথবা লেখক সেটাকে খুবই চমৎকার একটা উপায় বলতে পারতেছেন, যে যেই উপায় আমার মনে হচ্ছে যে আমি একটা জিনিসটা জানি, কিন্তু এই জিনিসটাকে একটা ও আচ্ছা এতটা আগ্রহ তৈরি করে বলা যায়। তো ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় চ্যালেঞ্জ আর কি, বা আমি বলবো যে সফলতা এখানে। অনেক ঐতিহাসিক উপন্যাসে লেখা হয়, আমরা সাধারণত সেগুলোকেই মনে রাখি যেগুলোর বলার ঢংটা আমাদের মধ্যে আগ্রহ জাগায়। আমাদের মূলত গল্পটা আমি জানি, তারপরে বলার ঢংটা আগ্রহ জায়গায়। আমি আবার আরেকটা জানা। হ্যাঁ, আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হয়তো ইতিহাস জানা, বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে কিন্তু তাজুদের ইতিহাসও জানা। আচ্ছা, যেমন আমি ধরেন এটা আমি মিস করে গেছি। আমাদের এই সাধুজ্জামান ভাইয়ের কথা বলি, ওনার কাছের কর্নেল, একজন কমলালেবু, এর কোনোটাই আমি ওনার সেরা কাজগুলোর একটা বলে মনে করি না, এগুলো তার সবচেয়ে খারাপ কাজগুলোর একটা। কিন্তু আমি নিশ্চিত যে এটাই তার সবচেয়ে বেশি প্রচারিত এবং বিকৃত বই, মানে বেশি বিক্রি হয়েছে। কারণটা এটাই যে মানুষ যখন জীবনানন্দকে নিয়ে, মানুষ জীবনানন্দের নামই জানে, আমাদের পড়ার অভ্যাস কম, মানুষ জীবনানন্দের নামই জানে। তো জীবনানন্দের জীবন নিয়ে যখন সে একটা বই করতে যাবে, সাধুজ্জামান ভাই দেশের আলোচিত একজন লেখক, ওই বইটা নিয়ে জীবনানন্দকে জেনে ফেলবেন, আমি তো জীবনানন্দের লাইফ জানি। এই অনুভূতিটা তাকে দেওয়ার জন্য এই ঐতিহাসিক উপন্যাস ঘরানার বই খুব কাজে। আচ্ছা, উপন্যাসের ক্ষেত্রে যেটা সমসাময়িক কালে আমরা যেটা দেখি আর কি, মানে এটা আমি আপনার সাথে পার্সোনাল আলাপ করি, আমি আগেও অনেকের সাথে যখন আলাপ করছি তখনও বলছি জিনিসটা, আমরা যদি বইয়ের গ্রুপগুলো দেখি বা বিভিন্ন রিভিউগুলো দেখি, দেখা যাচ্ছে যে মার্ডার, মিস্ট্রি, হরর, থ্রিলার এসব বেশি যাচ্ছে। তো এটা কি আসলে পজিটিভ হিসেবে দেখেন আপনি? মানে পাঠক বেশি এই বইগুলো নিয়ে আলাপ করছে, সিরিয়াস বই নিয়ে আলাপটা খুব কম, মানে কম করছে। মানে এই বিষয়টাকে আসলে আপনি দুইটা আসলে আমি বলবো এই দুইটা চাওয়ার মধ্যে কোনো কমন জায়গা নাই। মানে হ্যাঁ, যদি অবশ্যই আমি খুব ভালো লাগবে যদি আমি আরো নতুন ঘরানার আরো বেশি দর্শন ভারাক্রান্ত, আমাকে প্রশ্ন করতে শেখায় এরকম বই নিয়ে বেশি আলোচনা তোমার ভালো লাগতো। তো জনরা বই নিয়ে আলোচনা হচ্ছে এটা আমার খারাপ লাগে না। আমার মনে হয় সেটাও বাজারে আলাপ হওয়া দরকার। হ্যাঁ, মানে সেটা বাজারের জন্যই ভালো। ধরো যাক, দর্শন ভারাক্রান্ত বই তো খুব বেশি লোক কিনবেন না, যেই প্রকাশক সেটা প্রকাশ করবেন, তার প্রকাশন থেকে যদি বের হওয়া 3টা হরর বইয়ের সুবাদে তার প্রকাশনতে মানুষজন আসে, তার প্রকাশনী চলে, তো খারাপ কিছু না। তো ওটা হলে আমার ভালো লাগবে যদি আমি যে ধরনের বই পড়তে পছন্দ করি সে ধরনের বইপত্র নিয়ে আলোচনা বেশি হয়। কিন্তু হরর, থ্রিলার এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমার খারাপ লাগে না, এটা ভালোই লাগে। ঠিক আছে, একটা বিষয় আমি যেটা বলি, এটা একটু অন্য ট্র্যাকে ঢুকে যাচ্ছি, আমি হয়তো প্রশ্নটা ভুলে যাবো, সেই জন্য আমি আপনাকে করছি আর কি। মানে আপনার পাঠকের অনেকেই হয়তো জানেন না যে আপনি এই দেশের সর্বোচ্চ স্কেলে বেতন পাওয়া একজন প্রকৌশলী ছিলেন, মানে সর্বোচ্চ স্কেলে বেতন পাওয়া একটা প্রতিষ্ঠানে কাজ করতেন। আচ্ছা, যাই হোক, তো ওইটা আপনি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, তো এটা কি আসলে লেখালেখির জন্য ছেড়ে দিয়েছিলেন? পাঠক হিসেবে আমার প্রশ্ন। কোনো না কোনো জায়গায় অবশ্যই। হ্যাঁ, এই যে একটা হাই ক্যারিয়ার ছিল, কিন্তু ভালো ক্যারিয়ার ছিল আপনার এখানে, আপনি জানেন, আমিও জানি যে ভালো একটা ক্যারিয়ার ছিল, ওই ক্যারিয়ারটাকে বাদ দিয়ে আপনি লেখালেখিকে আপনি বেছে নিলেন আর কি। এই জিনিসটা আসলে মানে ক্যারিয়ারের পাশে কি লেখালেখি আসলে চ্যালেঞ্জিং হয়ে যায়? ঠিক আছে, এখন এইটা আমার কিন্তু 2000 বেশ কয়েক বছর 17-18 থেকে আমার মাথায়, আমি চাকরি ছেড়েছি 2020-এ। আপনি তোমার সহকর্মী ছিলেন, সে কারণে আপনি জানেন। আমি কিন্তু 2017-18 থেকে এই চিন্তাটা মাথায় ঘুরছিল যে এইটা কি, কারণ আমি চাকরিটা এনজয় করছিলাম না, যেই কারণে দেখা যেত যে আমার তখন যেহেতু বয়স আরো কম ছিল, আর একটু বেশি শারীরিক মানসিক শক্তি দুটোই বেশি ছিল, খুবই অ্যাগ্রেসিভলি আমি সেই চাকরি করার সময়, মানে আপনাদের সাথে যখন রেগুলার অফিস করতাম তখনই হচ্ছে পদতলে চমকা মাটি নিয়ে কাজ করছি, তখন ওই জিনিসটা আমি করতে পারছি আর কি, তখন আমি করতে পারছিলাম। কিন্তু যখন যত সময় যেতে থাকে আমার মনে হচ্ছে যে এটা তো জীবনের সত্যি তো আসলে কলমের কালির মতো, এটা তো কমে আসতে থাকে। এবং এই যে আমি চাকরিটা করছি, ঠিক আছে, এটা একটা অন্য বস্ত্রসংস্থানের একটা প্রয়োজনীয়তা আছে, বাংলাদেশে আরো বেশি আছে এই জিনিসটা। কিন্তু আমি কি এই কাজটাই আমি অফিসে বসে যে কাজগুলো করছি
আপনার ধারণা আছে কি ধরনের কাজ আমরা করে থাকি প্রকৌশলীরা, যে এই কাজটা আমি সারা জীবন ধরে করতে চাই কিনা? না, সেটা আমি চাই না। কিন্তু আমি কি সারা জীবন মানে একটা শুধু যত স্বপ্ন ঘরে হোক সেই ঘরে বসে আমি বইপত্র নিয়ে আলাপ করতে পারবো না? সেটা আমি সারা জীবনই পারবো। এই প্রশ্নটা আমি ওই কয়েকটা বছর নিজেকে অজস্রবার করেছি, যে আমি কি সত্যি এটা পারবো কিনা, ওটা সত্যি আমার ভিতরে আছে কিনা। আছে, তারপর সিদ্ধান্তটা নেওয়াটা সম্ভব হতো না। এটা ব্যক্তিগত জীবনে তো আমাদের অনেক ঘটনা ঘটে। তো ওইসব নানা ঘটনার আমি বলবো যোগফল লব্ধি শেষ পর্যন্ত আমাকে 2020 সালে যে ওই জায়গায় নিয়ে এসেছে, যে এখন আমি বলছি যে না পারবো। এখন আমি এই সাহসটা বা এই সিদ্ধান্তটা নেয়ার জন্য আমার মনে হচ্ছে যে এটা ঠিক সময়। এর চেয়ে বেশি গেলে এটা আমার জন্য দেরি হয়ে যাবে, এটা এখন ঠিক সময়। তো মানে প্রশ্নটা কি এটাই ছিল যে আমি এটা কেন ছাড়লাম? কারণ আমার হাতে বলবো না, মানে আমার মনে আর কোনো দ্বিধা ছিল না। আমি এটাই করতে চাই, আমি জানি এটাই করব, কাজে আমি ওই রাস্তা ছেড়ে দিলাম। মানে এটা হুট করে হয় না, মানে আপনি কিছু বছর আপনি নিজের সাথে বোঝাপড়া করেছি নিজের সাথে, এবং খুব কঠিন সিদ্ধান্ত বা যেটা আমি মনে করি আর কি। হ্যাঁ, কিন্তু আমার এটা নিয়ে কোনো আফসোস নাই, এখন কোনো আফসোস নাই। এই যে 2020 চাকরি ছেড়েছি, আমি 2024 সাল আপনার সাথে এখন আলাপ করছি, টুকটাক টানাপোড়েন আমার আছে, কিন্তু আমার কোনো বড় ধরনের আফসোস নাই। আমি আনন্দিত যে আমি লিখেই যেতে পারছি, লিখেই ঢাকা শহরে থাকতে পারছি। লেখার আনন্দটা আসলে একটু ব্যাখ্যা করেন তো, মানে এটা আসলে মানে আমি এটা ওই আরো ওই যে 4 কাপে সাঁতার এনামুল ভাইকেও এই প্রশ্নটা করেছিলাম, মানে কেন লিখে যেতে চান আসলে? ওনার উত্তরটা বলবো পরে, আপনার উত্তরটা আগে শুনি। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে, মানে আমি যেটা বললাম, মানে ফিডব্যাকটা তেমন মানে আশানুরূপ না কি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা ধরে আর কি। যেমন বাইরের দেশে যদি একটা বই যদি মোটামুটি এস্টাবলিশ হয়, তো ওই লেখককে আর পেছনে ফিরে তাকাতে হয় না। তো বাংলাদেশে তো আসলে এটা না, বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম না। তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আর সামাজিক প্রেক্ষাপট যদি বলি, যেমন হচ্ছে গিয়ে অনেকে আপনি দেখবেন ফেসবুকে বা ইয়াতে সোশ্যাল মিডিয়াতে সে নিজের পদবিটা দিতে পারে। ফেসবুকে সে বলতো আমি মিসেস ক্যাডার, আমি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, এরকম সে লিখে দেয়। কিন্তু একজন লেখক যদি সে ফেসবুকে লেখে, মানুষ হাসাহাসি করে। সামাজিক প্রেক্ষাপটটাও আসলে লেখকের অনুকূলে না আর কি আমাদেরটা। তারপরেও কেন লিখে যাওয়ার বিষয়টা আমার মনে হয় এইটা প্রত্যেক লেখকের কারণ আলাদা। কিন্তু আমি আমার ক্ষেত্রে যেটাকে বলি, গড় কথায় পড়ে যাচ্ছি, ব্যক্তিগত কথা যদি বলি, যে আমার মনে হয় যে আমি আসলে পাঠক বেশি, লেখক কম। আমার একটা ঘরে দরজা জানলা বন্ধ করে একটা বই নিয়ে পড়তে, ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে, কি বললো লেখক, একটা কল্পনার জগতে ডুবে থাকতে ভালো লাগে। এটা ছোটবেলা থেকে। হচ্ছে বা আমাদের জন্য চাকরি করতেন, সরকারি কর্মীতে ছিলাম। তো একটা বড় সময় দিনের আমি একা এসে বইটই করে ছোট বারান্দায় বসে বসে ভাবতাম আর। তো এবং আমার বাবা মা সবসময় মানে বই পড়ার বিষয়ে তারা কখনো কোনো রকম বাধা দেন নাই, কোনো ধরনের বইপত্র পড়াতেই না। তারা নিজেরা যে খুব বেশি বইপত্র পড়তেন ওইরকম না, কিন্তু তারা যখন দেখলেন যে এটা আমার ভালো লাগছে, যে আমি বই পড়তে পছন্দ করছি, বই পড়াকে শখ হিসাবে নিচ্ছি, তারা ওটাতে বেশ উৎসাহই দিয়েছেন। ওটা বইপত্র কিনে কোনো বাধা দেন নাই। তো ওই যে বই পড়ার অভ্যাসটা আমি দেখেছি যে অন্য অনেকের ক্ষেত্রে, মানে আমার সাথে যারা ছোটবেলায় বই পড়তো, তারা যখন ধীরে ধীরে বড় হয়েছে, তাদের অন্য একটা বন্ধু বৃত্ত তৈরি হয়েছে। তারা হয়তো ধরলাম কেউ হয়তো কি বলবো ফ্যাশনের দিকে ঝুঁকে গেছে, চুল বড় রাখা শুরু করেছে, পোশাক আশাকের নানা রকম পরিবর্তন আনা শুরু করেছে, কেউ হয়তো খেলার দিকে চলে গেছে, কেউ হয়তো তার বাইকের নেশা হয়ে গেছে, গিটার বাজানো শুরু করেছে। আমার কখনো ওই বইয়ের প্রতি প্রেমটা কখনো যায় নাই, এবং এখনো আমি খুবই ভালো হতো যদি আমি দিনের বেশিরভাগ সময় পড়েই কাটাতে পারতাম। লেখাটা হচ্ছে যে পড়ার একটা আমি বলবো উপজাত, সাইড প্রোডাক্ট। মানে যখন আমি অনেকগুলো বই পড়ে ফেলি, এটা আপনিও জানেন, যখন একটা ভালো বই পড়ি, যে কোনো ভালো বই পড়লে আমার মনে হয় যে আমার তো কিছু একটা বলার আছে, আলাপ করতে ইচ্ছে করে। মানে একটা ভালো বই মানে এটা আমার ভিতরে কিছু একটা শব্দের একটা কিছু তৈরি করে, যে একটা কিছু আমাকে বলতে হবে। তো লেখাটা মনে ওই থেকেই। যখন যেহেতু আমি মানে সারা জীবন বই পড়ে আসছি, আর কিছু করি নাই, তার মনে হয় যে আমার ভিতরে কিছু জমে গেছে, কিছু কথাবার্তা জমে গেছে, যেটা আমাকে কোনোভাবে বের করে দিতে হবে। লেখার টেবিলটা হচ্ছে ওই দম ফেলার জায়গা, দম নেওয়ার জায়গা হচ্ছে বইয়ের পাতা, ওটা হচ্ছে ওটা আমি এখনো করি বা করে যাচ্ছি। আর যেটা লিখে ফেলি সেটা হচ্ছে যে আমার
প্রকাশ করার জায়গা। লিখে কি হয়, লিখে আসলে ভারমুক্ত হওয়া যায়। যেই সময়টাতে লিখি ওই সময়টা মানে আমি যে আপনার সামনে এখন বসে কথা বলতেছি, এই মানুষটার ভিতরে অনেক রকম ক্ষুদ্রতা আছে, অনেক রকম ক্ষুদ্রতা আছে, অনেক রকম দোষ ত্রুটি আছে। বা এই যে ধরেন এটা ক্যামেরার একটা বিষয় আছে, যে ক্যামেরা যখন সামনাসামনি ধরে আমরা আমি অনেক সতর্ক হয়ে যাই। হ্যাঁ, মানে বুঝতে পারছি না যে কি বলতে হবে আমাকে, আমি যা না একটু মানে সেটা দেখানোর একটা প্রবণতা এখানে তৈরি হয়, চলে আছে। এটা সচেতন ভাবে চলে আসছে, অসচেতন ভাবে চলে আসছে। আমি যদি যতই সৎ হতে চাই, আমার ভেতরের কোনো একটা প্রবৃত্তি আমাকে না কথাবার্তা গুছিয়ে বলতে হবে, এলোমেলো কথাটা বলা যাবে না, এরকম একটা প্রবৃত্তি ভিতরে আছে। কিন্তু লেখার টেবিলে যে আমি লিখি, সে লোকটা আগাগোড়া সৎ, তার ভেতরে কোনো রকম ছলচাতুরি নেই। এবং ওই যে লোকটা লেখে ওই ছলচাতুরহীন, এবং আমি বলবো ওই লোকটা বাচ্চাদের মতো, তার দুঃখ কষ্ট নাই। পৃথিবীতে আমাদের অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু যখন যে লোকটা লেখে টেবিলে বসে আছে, সে শিশুর মতো আনন্দ নিয়ে সবকিছু দেখতে পারে। শিশুরা দেখবেন এটা দেখলো, তা ফেলে এসে আবার একটা খেলতে, তার কাছে কোনো কিছুই খেলনা না, বা কোনো কিছুই সে বেশিক্ষণের জন্য ধরে রাখে না, তার কাছে সবই খেলনা। সে একটু খেলে, দেখে নেড়ে চেড়ে রেখে দেয়। যে লোকটা লেখা টেবিলে থাকে তার কাছে হচ্ছে সবই মানুষ, পরিবেশ, শহর, সবকিছু ওই রকম। তো আমি সচেতন ভাবে যখন আমি বাইরে, আমি চেষ্টা করি ওই লোকটা হওয়ার, সেটা আমি হতে পারি না। তুমি লেখা টেবিলে সেটা হতে পারি, ওটা একটা শিশু হওয়ার আনন্দ আর কি। কথাটা এভাবে বলা। আচ্ছা, তো তাহলে আমি আপনাকে ওই যে এনওয়াল ভাইয়ের আনসারটা বলি। ওনার আনসারও প্রাইজ, উনি জাস্ট আমি কোট করি, উনি বলছিলেন যে লিখে আনন্দ পাই, এর চেয়ে বড় কারোর কোনো দরকার নেই আর কি। মানে সেম কাছাকাছি হয়ে গেছে আপনাদের। বড় লেখকরা বোধ এভাবেই চিন্তা করছেন। আমার মনে হয় যে মানে হ্যাঁ, মানে যত লেখকের সাক্ষাৎকার আমি করেছি, লেখাটা সবার কাছে এক ধরনের, তারা বেঁচে থাকতেন লেখাটার জন্য। বাকি মানে অনেক লেখকের জীবনী অনেক ঘটনাবহুল, তারা অনেক বিরূপ পরিস্থিতি, জেল কাটা, ফায়ারিং স্কোয়াড, এগুলো সামনে দিয়ে গেছেন। আমরা অত কিছু মধ্যে যাইনি, কিন্তু লেখাটা সবসময় তাদের ওই আনন্দের জায়গা। ওই 16 ঘন্টা তারা জেল কেটেছেন, ওই 8 ঘন্টা জেলের গভীরতে লিখতে পারবেন বলে ব্যাপারটাই আর কি। যে লেখকের জন্য লেখা সবসময় আনন্দের জায়গা, এবং এই আনন্দটা তারা নিঃশ্বাসের মতন, আপনি তাদেরকে যে জায়গাতেই রেখে দেন, লেখক কিছু লিখবেই। ওই যে আপনার হচ্ছে কি, আমার এই প্রসঙ্গে আমার আপনার কুইলস সিনেমাটা দেখা আছে কিনা আমি জানি না। কুইলস মনে করতে পারছি না, মনে হয় না সিনেমাটা। তো আমি একটু প্রেক্ষাপটটা বলি আপনার, যেহেতু ওই যে পরিস্থিতি থাকুক সে লিখবে, সেটা আমি একটু বলি। সে হচ্ছে গিয়ে মানে সে লেখক, সে কারণে তাকে আটকানো হয় আর কি এখানে। তো আটকানো হয় ওইখানে বসেই লেখে। সে মানে তাকে ওই যে একটা মেয়ে আছে, ওয়ার্ড বয় আছে, সে ওকে পাতা সরবরাহ করে, সে লিখে ওইটা ইয়ে করে, বাইরে সেটা ছড়ায় যায়। এবং হচ্ছে কি এই অশ্লীল বই কে লিখছে, এটা নিয়ে নানা রকম হাউকাও হয়, মানে প্রচন্ড হাউকাও হয় এটা নিয়ে। তারপরে এক সময় দেখা যায় ধরতে পারে যে সে লিখে, যে সামহাও সে লিখছে, এবং তাকে জিপটা পর্যন্ত সে কেটে নেয় ওইখান থেকে, মানে জেলখানায় তার জিপটাও কেটে নেয়। সে জিপ থেকে বেরোনো রক্ত দিয়ে লিখতে থাকে, ওই দেয়ালে লিখতে থাকে। তার কাগজ নাই এখন আর। আচ্ছা, তাতে কাগজটা সব নিয়ে ফেলে, সে ওই জিপ থেকে বের করে দিয়ে রক্ত দিয়ে করে লিখে আর কি। এবং সে পরে সুইসাইড করে, মানে ইয়েতে করে, সে লিখতে পারবে না। কুইলস সিনেমার নাম। কুইলস, আচ্ছা, দারুণ দুর্দান্ত সিনেমা। আমার তো বললো যে এটা আর কি, মানে লেখক হ্যাঁ যে পরিস্থিতিতে থাকুক, সে আসলে লিখবে, এটা তার একটা সততার জায়গা, লেখার প্রতি তার একটা সততা, এটা তার নিঃশ্বাস। ওটা যদি কেউ কেড়ে নিতে চায়, তার আসলে জীবনের কোনো অর্থ থাকে না। রবার্তো বোলানিওর একটা লেখায় একটা আলোচনা ছিল যে নির্বাসন, তার লেখাটার নাম হচ্ছে এক্সাইল, নির্বাসন, এটা প্রবন্ধ আর কি। তো সে বলেছে যে যখন রাজনীতিবিদ বা অন্য যে কোনো পেশার লোকজন, নেতা, তারা যখন জেলখানায় যায়, তারা যখন হাসপাতালে যায়, তারা জীবনে ওই সময়টা অবসর পায়। লেখক যখন জেলে যায়, সে ওই সময় আরো বেশি করে লিখে। সে বাইরে জীবন তাকে ওই অবসরটা দেয় না, জেলখানা তাকে ওই অবসরটা দেয়। কাজে নির্বাসন লেখকের জন্য দরকারি, এবং বেসিক্যালি লেখক সারা জীবন নির্বাসনেই থাকে। তাহলে এখানে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে লেখকের কোনো আরেকটা কোয়েশ্চেন বের হয়ে আসতেছে আর কি, যে লেখকের কোনো কি বলে বিশ্রাম নাই। সত্যিকারের লেখকের কোনো বিশ্রাম নাই। আপনি যদি লেখক হন, আমার মনে হয় যে এমন দিনও আসে, এটা সত্যি কথা আমাদের জীবনে, বা আমরা যখন একসাথে চাকরি করেছি, এমন দিনে মনে হয় যে কি লাভ, এটা তো কোনো
এটা জীবনে কিছুই দিচ্ছে না, মানে আমরা সবসময় খুবই ভেঙে পড়ি, মাঝে এরকম মাঝে জিনিস আমাদের ব্যক্তি জীবনে আসে। আসে। তো কখনো এই 3 থেকে 4 দিন বা আমার এরপরে মনে হয় যে ওটা ছাড়া তো আমার কাছে আর কিছু নাই, আমাকে হালকা হতে হলে লেখার কাছে যেতে হবে, কাজেই সবসময় লেখার কাছে ফিরে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনি তো প্রথমে বললেন যে আপনি যখন ছোটবেলা থেকে অনেক বই পড়তেন, আমি একটু আপনার পাঠকদের জন্য আপনি একটু আপনার জার্নিটা যদি একটু বলতেন। ছোটবেলা থেকে বলতেছেন যে আপনি অনেক বই পড়তেন, পড়তে পড়তে আপনার মাঝে মাঝে মনে হতো কিছু বলতে, এভাবে কি লেখালেখির প্রতি দিকে ঢুকে গেছে? আচ্ছা, লেখালেখির মানে বই পড়লে বলতে ইচ্ছা করে সেই কথাটা তো ছোটবেলায় বুঝি নাই, সত্যি কথা যেটা। আমার আসলে আমি লেখা শুরু করেছি 2008-9 এর দিকে। ঠিক আছে, লেখার যাত্রাটা বলি। বই পড়ার অভ্যাস সবসময় ছিল, আমি আসলে এই জন্য এটা এখনো বলি, আমি আসলে পাঠকই। আমি এখন নিজেকে লেখক বলে দাবি করার সাহস করি না, কিন্তু পড়ার অভ্যাস সবসময় ছিল। তো ওই যে 2008 বা 9-এ তখন হচ্ছে আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা ঢুকেছি মাত্র, ফার্স্ট ইয়ার মনে হয় শেষ। তখন হচ্ছে ওই যে আমরা এখন যেটাকে ব্লগ বলি, এখন শব্দটা অনেক নেতিবাচক, নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে ব্লগ ঘিরে। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যারা জানে না বা যাদের এই বিষয়ে, মানে হ্যাঁ, তবু এটা নানা ধরনের, মানে এটা নিয়ে একটা লম্বা আলোচনা আর কি, ওদিকে আর যাচ্ছি না। তখন হচ্ছে প্রথম ব্লগ নামে একটা ধারণা আমাদের সামনে আসে। তখন আমরা প্রথম জানলাম যে এই যে বাংলা ভাষী কিছু লোক আছে যারা পত্রিকার বাইরেও খুবই চমৎকার চমৎকার, আমি মূলত সাহিত্য ঘরানার লেখার কথাই বলছি, যে বাংলা ব্লগ নামে একটা জায়গা আছে যেখানে খুবই চমৎকার চমৎকার গল্প, ভ্রমণ কাহিনী, স্যাটায়ার, ছড়া, কবিতা, অ্যানালিসিসও ছিল, হ্যাঁ, নানা রকম প্রবন্ধ আছে এগুলো। এবং পত্রিকায় এই চমৎকার নতুন স্বাদের, আমি বলবো নতুন স্বাদের এই লেখাগুলো আসে নাই পত্রিকা লেখা। এখন আমরা যেটা 20 বছর আগে পড়তাম তাই, কিন্তু এই লেখাগুলো তো একেবারেই কন্টেম্পোরারি, আমাদের মতো। ঠিক আমরা যে ভাষায় কথা বলি এই ভাষায় এই লোকটা কথা বলে। তো বাংলা ব্লগ আমাকে ওই জগৎটার সাথে পরিচয় করায় দিল। আমাদের আরো বেশ কয়েকজন বন্ধু ছিল, আমরা যারা একবারে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা একই সাথে বইপত্র নিজেদের মধ্যে আদান প্রদান করেছি। আমি এবং আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব তখন বাংলা ব্লগে লেখা শুরু করলাম। সেটা দিয়ে আমার লেখালেখি শুরু ওইখানেই। সচলায়তন নামে একটা ব্লগ মন্ডলে আমি রেগুলার লিখতাম। তো ওই ব্লগ লিখতে লিখতে আমি একসময় দেখলাম যে এই মানে যাত্রাটা তো আমি যাত্রা বলবো না, এই আচ্ছা এই কাজটা তো আমার খুব ভালো লাগে করতে। হ্যাঁ, এই যে একটা জিনিস চিন্তা ভাবনা করে আমি একটা গল্প লিখছি, হয়তো 10-15টা লোক সেই গল্পটা নিয়ে মন্তব্য করলো, কিন্তু অন্তত 2টা লোক এমন মন্তব্য করলো যে এই লেখাটা তাকে ভাবিয়েছে, সে লেখাটার সাথে কিছুক্ষণ ছিল, সে আমাকে একটা ধন্যবাদ বা এরকম কিছু দিল। মানে প্রতি 10-15টা মন্তব্যের মধ্যে এরকম 1-2টা মন্তব্য পাওয়া যায় যেটা নিজের কাছে একটা ভালো লাগা তৈরি করে। তো ওই ভালো লাগারটা পাওয়ার লোভে লেগে রইলাম। কিন্তু তখনও তো সেটা অত কি বলবো নিয়মতান্ত্রিক সিরিয়াস কিছু না। তো এরপর হচ্ছে যে ওই 2012 সালে সময়টা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ তার পরের বছর শাহবাগ হয়েছে। আমি এই প্রেক্ষাপটটা এই জন্য বলছি। এবং বাংলা ব্লগেরও ওই আমি বলবো 8 থেকে 12 এই সময়টা হচ্ছে স্বর্ণযুগ, এবং দারুণ দারুণ সব লেখা ওই সময় ওখানে এসছে। কিন্তু একই সাথে ওই যে আমরা যেটাকে আমাদের বিভিন্ন বিতর্ক, যে মানে আমরা তো এতদিন ধরে যেটা বাস করতাম একটা গ্র্যান্ড ন্যারেটিভের যুগে, আমরা সবসময় জেনে এসেছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের মোটা মোটা বড় বড় সত্যগুলো এইটা। কিন্তু আমরা দেখলাম যে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের মতোই শিক্ষিত, মানে এমন না যে তাকে আমি অশিক্ষিত বলতে পারছি, সে চমৎকার একটা প্রবন্ধ লিখতে পারছে, তাকে তো আমি অশিক্ষিত বলতে পারবো না, তার লজিকও খারাপ না, কিন্তু তার বিশ্বাসটা আমার চেয়ে আলাদা। সে বলছে যে না, বড় সত্যগুলা XYZ না, এটা হচ্ছে ABC, মানে। এবং তখন এগুলো নিয়ে খুবই মারাত্মক বিতর্ক হতো এই বাংলা ব্লগগুলোতে, খুবই তীব্র বিতর্ক। এখনো আমি জানি না ব্লগ এখনো কেউ যায় কিনা পুরোনো এই ধরনের লেখাপত্র করতে, ভিডিওর যুগে ওইসবের প্রাসঙ্গিকতা অনেকটাই হারাই যাওয়ার কথা, কারণে এটা চলে গেছে আর কি। সেটা পরে এই যে 2013 সালে গিয়ে আমরা সেটার একটা আউটবার্স দেখেছি আর কি, যে ওই বাংলা ব্লগ গত 3-4 বছর ধরে এই যে ঢাকা শহরের বা আমাদের সমমানসিকতার অনেক তরুণের মধ্যে এক ধরনের একটা অবস্থান তৈরি করেছিল আর কি। হয় ডান দিকে নয় বাম দিকে, হয় উপরে নয় নিচে, একটা অবস্থান। কিন্তু একটা অবস্থান তৈরিতে বাংলা ব্লগ আমাদের প্রজন্মটাকেই সহযোগিতা করেছে। হয়তো সে আমার মতাবলম্বী, হয়তো সে আমার মতাবলম্বী নয়, কিন্তু তার একটা মত তৈরির পিছনে বাংলা ব্লগের একটা বড় ভূমিকা আছে। তো এই যে 2012 সালের দিকে, তখন আমার মনে হয় যে এই যে আমারই মতো একটা লোক, কিন্তু ও যেটা বলছে আমি তো ওর কথাটাকে বিশ্বাস করতে পারছি না।
কিন্তু আমার পক্ষে ওই যে লোকটা কথা বলছে ওর কথা আমার পছন্দ হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি ঠিক ওর সাথে একমত না। কারণ তখন মনে হচ্ছে যে এই যে এক একটা লোক এক একভাবে ইতিহাসের সত্যগুলোকে ব্যাখ্যা করছে, এটার কারণ হচ্ছে যে ও যেভাবে ইতিহাসকে পড়ে এসছে ও ওইটা থেকেই ইন্টারপ্রেট করছে বর্তমানকে, ওইটা থেকেই একটা ব্যাখ্যা দিতে চাচ্ছে। তো আমি যে আসলে আমি এ বি এর পক্ষে যাব না XYZ এর পক্ষে যাব, এটা আসলে আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে এটা বোঝা। আমার আসলে মনে হয় একটু নিজের একটু এসব বিষয়ে পড়াশোনা করে নেওয়া দরকার, তারপর হয়তো আমি একটা পক্ষে যেতে আমার সুবিধা হবে। আমি বুঝবো যে আমি এবিতে যেতে চাই না XYZ। বা আপনার ভিন্ন কিছু বলার আছে? এটা আমি তখন নিশ্চিত না আচ্ছা, আমার ভিন্ন কিছু বলার আছে কিনা। আমার মনে হচ্ছে যে আমি নিজে একটু পড়ে দেখি যে আমি আসলে কি বলতে চাই, আমার মতটা কোন দিকে যাওয়া উচিত, লজিক আমাকে কোন দিকে ঠেলে। তখন যখন আমি মুক্তিযুদ্ধ নিয়ে পড়া শুরু করি, এখানেও একটা ঝামেলা, এটাও আমি আসলে অনেক জায়গায় বলেছি, এখানে সংক্ষেপে বলি যে আমার মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে হচ্ছে ওই বাঘের গায়ের ডোরা কাটার মতো। মানে আপনি যে দিক থেকে দেখেন আপনি এক একটা ডোরাকে অনেকভাবে দেখাতে পারেন। এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বইগুলো বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো আসলে ব্যক্তিগত বাক দর্শন। এক একটা লোক সে নিজের অবস্থান থেকে অমুক এটা করেছে এটা কারণে এইটা, কিন্তু তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা লোক বলছে অমুক এটা করেছে তার কারণ আসলে ওইটা। এবং আমাদের এখানে তো আসলে ইতিহাস চর্চাটা অনেকটাই হচ্ছে ব্যক্তিগত স্মৃতিচারণ। আমরা অনেকগুলো ইতিহাস বই বলতেই বুঝি একটা লোকের ব্যক্তিগত স্মৃতিচারণ, সেটাকে আমরা বলছি যে একটা ইতিহাসের বই। তো এই যে দড়ি টানাটানি, আমার মনে হয়েছে যে এইটার মধ্যেও যখন লোকে তাজউদ্দিন আহমেদ নিয়ে কথা বলে, যেই পক্ষের লোকজনই হোক, এ পক্ষের লোকজন, BCD পক্ষের লোকজন, ক খ গ এর লোকজন, 1 2 3 এর লোকজন, তাজউদ্দিন আহমেদ নিয়ে কথাবার্তা বলতে গেলে সবাই মোটামুটি একই সুরে কথা বলে যে হ্যাঁ এই লোকটা হচ্ছে একটা ভালো লোক, উনি ঠিক এইভাবে স্বাধীনতা চেয়েছিলেন, উনি একটা উনি ক্ষমতার জন্য চান নাই, উনি একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে উনি দেশকে ভালোবেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিনিধি হিসাবে উনি এই একটা সৎ উদ্দেশ্য নিয়ে সবাই তার সম্পর্কে সবাই একই রকম একটা শ্রদ্ধা রেখে কথা বলছে, সশ্রদ্ধ দূরত্ব রেখে কথা বলছে। তো তখন মনে হয় যে আচ্ছা তাহলে যদি আমি তাজউদ্দিন আহমেদকে অনুসরণ করি তাহলে মনে হয় একটা আমি মুক্তিযুদ্ধটাকে ঠিক মতো বুঝতে পারবো, এর পরের ডায়নামিক্সটা বোঝানোর জন্য সোজা হবে। তখন হচ্ছে আমি তাজউদ্দিন আহমেদকে নিয়ে সিস্টেমেটিক্যালি পড়াশোনা শুরু করি। এবং কন্টেন্ট কি ছিল, মানে ওরকম কন্টেন্ট কি ছিল? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বইতে, একটা বইতে যদি দেখেন হয়তো 10টা লাইন, 100টা বইটা যদি দেখেন তখন হয়তো 1000 লাইন, বিষয়টা এরকম। এবং আমি তখন তাদের লিখবো এরকম কোনো চিন্তা ভাবনা আমার ছিল না, আমরা জাস্ট জানার জন্য। হ্যাঁ, যখন আমি সেই যাত্রার মাঝপথে আসে তখন আমার মনে হয় যে আচ্ছা তাজউদ্দিন আহমেদকে নিয়ে তো এখন তো মনে হয় যে এই লোকটার একটা গল্প আমার কাছে স্পষ্ট হচ্ছে, এই লোকটার একটা গল্প আছে, খুব ট্র্যাজিক একটা গল্প। এমন না যে গল্পটা লোকজন জানে না, ওই সচেতন লোকজন আসলেই জানে, কিন্তু আমার মতো যারা এই যেই লোকটাকে এই 2012 সালে এসে এই ক্যাচালগুলো দেখে একটা এই যাত্রাটা খোঁজার চেষ্টা করতে হলো, ওই লোকটার কাছে এই গল্পটা অজানা। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যখন লোকটার এই ট্র্যাজিক গল্পটা আবিষ্কার করছি আমার মানে খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যে এই খারাপ লাগাটা বলার জন্য আমার কিছু একটা বলার চেষ্টা করা উচিত লোকটাকে নিয়ে। তখন হচ্ছে আমি তাজউদ্দিন আহমেদকে নিয়ে লেখার উপন্যাসটা লেখা শুরু করি। 2012 সালের শেষ দিকের ঘটনা, তখন আমি শেষ বর্ষে ইউনিভার্সিটির। পরে তো এটা 2015 সালে বের হয়, কিছু কিছু লোক সেটাকে পছন্দ করে। তো এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যদি কিছু লোকে ওই শাকিচুল শেষটাকে পছন্দ না করতো আমি হয়তো লেখালেখি আর নাও করতে পারতাম। আচ্ছা, এটা সম্ভব ছিল, এটা একটা মেজর পয়েন্ট ছিল। আরেকটা বিষয় হচ্ছে আমি এটা উপভোগ করেছি যে এই যে একটা দীর্ঘ সময় ধরে আমি একটা কাজ করেছি, ওই কাজটা শেষ করে মনে হচ্ছে যে জীবনে আমি এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু করি নাই। এটা আমি মানে কোনো গবেষক হিসেবে এটার জন্য না, আমার হচ্ছে এই জীবনে প্রথম একটা কিছু করলাম, এটা আমি যেটা আনন্দের জন্য করেছি এবং আমার খুব ভালো লেগেছে। এই ছোটবেলায় যেরকম আমরা ওই যে মাঠে আজকে তো বিকালে খেলতে না পারলে আজকে দিনটাই নষ্ট, এরকম একটা ইয়ে নিয়ে সন্ধ্যাটা কাটতো, এটা ওইরকম একটা আনন্দ, কিন্তু আনন্দটা আরো অনেক হাজার গুণ বেশি দিন। আমার মনে হচ্ছে যে আমি 1000 বছর ধরে মানে ফুটবল খেলা শেষে আজকে বাসায় ফিরলাম, আমার খুব ভালো লাগতেছে আজকে। ওই যাত্রাটা আমি খুব উপভোগ করেছি। তো তারপরে যখন এই যে একদিনের প্রশংসা করছে তখন মনে হচ্ছে ওকে লেটস রিপিট ইট, তাহলে আমি আরেকবার চেষ্টা করি যে আরেকটা গল্প বলা যায় কিনা। তো এইভাবে পরের বই লেখার চেষ্টা, তারপর আরেকটা বই, তারপর একটা এরকম। এখন দেখা যাচ্ছে যে এই প্রসেসটাকে আমি আসলে ভালোবাসি। ইন্টারেস্টিং বিষয়টা যেটা হচ্ছে গিয়ে
ইন্টারেস্টিং বিষয়টা এই কারণে বলছি, মানে বাংলাদেশে একটা মিথ বা যেটা প্রচলিত আছে আর কি, বিভিন্ন সার্কেলের সাথে যুক্ত হইতে হয় সে সাহিত্যের আগে, সাহিত্যকর্মের আগে যুক্ত হয়ে অনেক কিছু জানতে হয়, বা ওইটা দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে ঘটে নাই। মানে আপনার হচ্ছে গিয়ে কোনো সাহিত্য সার্কেল ছাড়াই, না ব্লক কি সাহিত্য সার্কেল হিসেবে ধরবো আমি, না না ধরবে না, কিন্তু আমার মনে হয় আসলে এটা কিন্তু ব্যক্তিগত আড্ডার কথা বলতেছে আর কি। অনেকে না, মনে আমি করে যে আপনার লেখালেখি প্রশ্নে কোনোভাবে বলি যে আমার মনে হয় আমাদের বড় যেসব লেখক আছেন তাদের কেউই কিন্তু মানে আপনি যেটা বলছেন সেটাকে এটা একটা ভদ্র ভাষা আমরা বলতেছি বৃত্ত, খারাপ ভাবে বললে দলবাজি। কিন্তু আমার মনে হয় যে আমাদের বড় লেখক যারা আছেন তারা আগে লেখা দিয়ে পরিচিত হয়েছেন, তারপরে হয়তো তারা নানা রকম বৃত্তে যুক্ত হয়েছেন, লেখার সাথে তাদের নানাজনের সাথে পরিচয় হয়েছে। অনেকের ক্ষেত্রে আমি যেটা আমাদের ইমিডিয়েট আগের প্রজন্ম যেটা হচ্ছে সেটা আসলে আপনার এখানে ঠিক আছে, এটা বলাটা যেন জরুরি যে 80 বা 90 দশক তো লিটল ম্যাগের একটা রমরমা দশা ছিল। তখন যারা লিখতে আসতেন তারা হয়তো আসলে ওই যে আপনি যেটা বললেন ওইটাই, যে গিয়ে আজিজ মার্কেটে গিয়ে এখানে দুজন সিনিয়র লেখক তাদের সাথে আলাপে ঋদ্ধ হয়ে সে একটা পরিচিতি নিয়ে লেখা শুরু করলো, গল্প নিয়ে যেত। যেমন সৈয়দ শামসুল হকের একটা গল্প আছে, সে গল্পটা পড়লো একটা ইয়েতে, সবাই বললো কি বাজে গল্প লিখি হয় নাই, কে যেন শুধু লাস্টে তাকে একটা কথা বলে, আমার খুব প্রিয় ফজলুল হানি বলেছেন যে ওরা কেউ থাকবে না কিন্তু তোমার গল্পটা থাকবে। মানে এরকম একটা সিচুয়েশন বা এরকম, মানে আমি বলছি সার্কেল বা এরকম কিছু। আমার মনে হয় লিটল ম্যাগের জায়গা এখন অনলাইন নিয়ে নিয়েছে, হ্যাঁ এটা আবার আরেক আলাপ না। হ্যাঁ, আমি ওই জন্যই বললাম যে আগে লিটল ম্যাগ থেকে লেখক এসছে, তো আপনি আমার ক্ষেত্রে তাহলে ভাইয়া বলেন আমিও একজন অনলাইন লিটল ম্যাগ থেকেই আসা লোক। না ওটা না ব্লগ অনলাইন লিটল ম্যাগ যেভাবে বললেন সেটা ওটা বলে না আর কি। আচ্ছা, আমি কোনো গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট ছিলাম না, সেটা আর কি আমি ওইটাই বলতে চাচ্ছিলাম আর কি। মানে যে আপনি আমি এসব থেকে প্রথম একটা জিনিস আবিষ্কার করলেন, আপনার হয়তো কিছু একটা প্রথম হচ্ছে গিয়ে লেখকের যে স্পৃহাটা জানা সেটা আপনার মধ্যে আছে, আপনি জানতে চাইলেন একটা বিষয়, আপনি জানলেন, ভালো করে জানলেন, এরপর আপনার মনে হয় না আমি এটা নিয়ে বলি। এটা হচ্ছে গিয়ে একটা স্বাভাবিক প্রক্রিয়া আর কি লেখকের, যে আমি বলবো যে এটা বড় লেখকদের একটা প্রক্রিয়া। এটা আসলে আমার মনে হয় একজনকে একই হবে। আচ্ছা, আমার ধারণা আর কি। যাই হোক, আবার এমনও না যে সার্কেলের ভিতরে গেলেও কেউ যে ভালো খারাপ লিখছে সেটাও বলছি না, আমি ওইটা বলতে চাচ্ছি। মানে আমি আমার দেশের প্রেক্ষাপটে যেটা বললাম, লিটল ম্যাগ এবং হচ্ছে ব্লগের সময়ও সার্কেল ছিল, ফেসবুকেও এখন সার্কেল নিজেদের পার্সোনাল গ্রুপ করে রাখে মানুষ, পার্সোনাল ইয়েতে এখান থেকে লেখালেখি নিয়ে নানা রকম ইয়ে হয়। যাই হোক, তো আপনার হচ্ছে এটাই, মানে কোনো পরিকল্পনা ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না লেখক হবেন। 2012 সাল থেকে হুট করে আপনি মানে এই ইয়াতে লিখতে ভালো লাগলো, এবং এরপর দেখা যাচ্ছে যে আমি এই ক্লান্তিকর যাত্রাটাই আমার খুব ভালো লাগে। একটু ঢিলেঢালা ধরনের মানুষ, মানে যে এই যে একটা ঘরে একটা সাদা পৃষ্ঠা বা একটা অক্ষরে ভরা পৃষ্ঠা সেটাকে এডিট করার মধ্যে একটা আনন্দ আছে, আমি সেটাকে খুবই ভালোবাসি। আচ্ছা, কি কম্পিউটারে লিখতে ভালোবাসেন না এখনো? আমি কম্পিউটারে সবসময় কম্পিউটারে লিখেছি, আগেও কম্পিউটারে লিখেছি। অনেকে আবার সাদা খাতায় লিখে। এবং আমার মনে হয় যে অভ্র সফটওয়্যারটা যদি আবিষ্কার না হতো আমি লেখক হতাম না। এটা ভালো পয়েন্ট বলছেন আপনি। হ্যাঁ, অবশ্যই আমাদের জেনারেশনের ক্ষেত্রে এটা কিন্তু আমি জানি না, আমি অন্তত মানে বিজয় কিবোর্ডে বাংলা লেখার দুঃসাহস করতাম না। এটা আসলে সে ওই লোক আসলে বিশাল একটা কাজ করে গেছে বাংলা। হ্যাঁ, মেহেদী ভাই এবং আমার মনে আছে যে যখন যে সাক্ষী ছিল সে প্রথম বের হয়, মেহেদী ভাই আসলে আমাদের উনিও ওই সচেতন ব্লগেই লিখতেন। মেহেদী ভাইয়ের সাথে আমরা এখানেই অনেক আড্ডা দিয়েছি। তো যখন সাক্ষী ছিল শিরস্থান বের হয়, মেহেদী ভাই সেই কিনে, মেহেদী ভাই কিন্তু খুব ভালো ছবিও তোলেন। উনি হচ্ছে ওই বইটার একটা ছবি তুলে উনি আমাকে দিয়েছিলেন ইনবক্সে যে তোমার বই আমি কিনেছি, তুমি একটা খুব বড় কাজ করেছো মুখ। কিন্তু ওনার মানে এটা মেহেদী ভাই বলে না, ছবিটা এত সুন্দর হয়েছে যে আমি ওই ছবিটা অনেকদিন প্রোফাইল পিকচার দিয়ে রেখেছিলাম। সাক্ষী ছিল শিরস্থান ছবিটা একদম প্রথম মুদ্রণের। আচ্ছা, তো চমৎকার বিষয়, অনেক কিছু উঠে আসলো আর কি আপনার সাথে আলাপে। তো অনেক আলাপই করা যায় আসলে, দীর্ঘ আলাপ, এত আলাপ। আচ্ছা, এত আলাপ তো হচ্ছে গিয়ে দর্শক হচ্ছে গিয়ে 2 মিনিট পর শুনে পালাবে কিনা সেটা একটা বিষয়। কিন্তু আমরা এলোমেলো ভাবে হলেও আমরা আমাদের মানে একটা ঘরোয়া আড্ডার মাধ্যমে আমরা নানা রকম বিষয়ে আলাপ করলাম, আপনার বিষয়ে আমরা অনেক কিছুই জানলাম। তো এরপরে কি কিছু লিখছেন, মানে এই যে সম্প্রতি বা সামনে বৃষ্টি ও মুখোশের দিন পরে? এরপরে হচ্ছে যে আমার মানে লেখালেখির পেশাদার লেখক জীবন বেছে নেওয়ার পরে একটা নতুন দিকে এক্সপ্লোর করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে চিত্রনাট্য।
আচ্ছা আমি দুঃখিত, আমি এটা আসলে একটু বলে রাখি। সুহান রেজওয়ান হচ্ছেন গিয়ে উনি চিত্রনাট্য লিখেন। উনি হচ্ছে গিয়ে অনেকগুলো জনপ্রিয় হচ্ছে গিয়ে যে স্ক্রিপ্টের পেছনে উনি আছেন, যেমন হচ্ছে কারাগারের স্ক্রিপ্ট রাইটিং দলে উনি ছিলেন। এরপর হচ্ছে ছিল, এর নাম কি বলবেন? কারাগারের দলে আমি ছিলাম, মূল চিত্রনাট্য লেখক ছিলেন, চিত্রনাট্যকার ছিলেন মাসুম ভাই। জাগোবাহে সিরিজের একটা অ্যান্থোলজি লাইটস ক্যামেরা অবজেকশন, সেটার ওইটা লেখক আমি। এটা নিয়ে একটু বলেন। হ্যাঁ, মানে এই চিত্রনাট্য লেখা নিয়ে একটু বলেন। আচ্ছা, মানে যেটা হচ্ছে যে আমার এক হচ্ছে যে মানে আমার বাংলাদেশে পুরোদস্তু লেখকের জীবনযাপন করেছেন, হুমায়ুন আহমেদ বলেন, সৈয়দ হক বলেন, তারা সবাই চিত্রনাট্য, নানা রকম সিনেমা করেছেন, চিত্রনাট্য লিখেছেন। কাজেই আমার সবসময় মনে হয়েছে যে আমি যদি পেশাদার লেখক হই, চিত্রনাট্য আমাকে, আমার এটা নিয়ে কোনো নাকুচু ভাব নাই যে সাহিত্য পড়লে চিত্রনাট্য লেখা যাবে না। আমি তো কাজে আমার সাথে যখন নতুন মানে আমাদের প্রজন্মের কিছু নির্মাতার, হ্যাঁ আমাদের প্রজন্মের কিছু নির্মাতার, আহমেদ শওকী কারাগার তাকদীরের ডিরেক্টর, বা অনিম সালে সুবহান অনিম, উনি জাগোবাহের ডিরেক্টর, একই সাথে সম্পাদনাও করেন, তাদের সাথে যখন পরিচয় হয় তো আমার সাথে চিত্রনাট্য লেখার কিছু সুযোগ আমাদের সামনে চলে আসে। কারাগার নামে যে একটা আলোচিত ওয়েব সিরিজ হয়েছিল, তো দীর্ঘ কয়েক মাস ওটাই আমার প্রথম, আমি কি বলবো, অভিজ্ঞতা চিত্রনাট্য লেখা শেখার। এবং সেখানে যে রাইটিং টিম আমরা খুব বেশি সহযোগিতা করতে পারছি তা নয়, কিন্তু যে একটা পুরো কয়েক মাস একটা চিত্রনাট্য কিভাবে তারা তৈরি করছে এই দেখাটা আমার জন্য একটা হ্যাঁ অভিজ্ঞতা ছিল। তারপরে সেটা লাগিয়ে হচ্ছে যে ওই কিছুদিনের মধ্যে জাগোবাহে নামে একটা ছোট অ্যান্থোলজি সিরিজ হয়, তখন সেটার একটা পর্ব লাইটস ক্যামেরা অবজেকশন। সেইটার কনসেপ্টটা ছিল এমন যে, মানে কনসেপ্টটা ছিল না, মূল ঘটনাটা ছিল যে জহির রায়হান জীবন থেকে নেওয়া ছবির জন্য পাকিস্তানি শাস্ত্রগোষ্ঠী থেকে নানাভাবে বাধা পেয়েছিলেন। তো আমার কাছে যখন এটাকে চিত্রনাট্য করার কাজ আসে, আমি গল্পটাকে এমনভাবে করি যে সেন্সর বোর্ডের মুখোমুখি হচ্ছেন জহির রায়হান, শিল্পীর স্বাধীনতা এবং কর্তৃপক্ষের যে এই সেন্সরশিপ আরোপ করতে চাওয়ার চেষ্টা, এই দুইয়ের মাঝে একটা তর্ক বিতর্ক। আমি এটাকে একটা ক্লোজড রুম চেম্বার ড্রামার একটা রূপ দিয়ে লিখে ফেলি আর কি। তো এখন পর্যন্ত বলা যায় ওটাই আমার লেখা এক কথা চিত্রনাট্য, যেটা প্রচারিত হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি টুকটাক আরো দুটো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করেছি, চিত্রনাট্য তৈরি করা হয়ে গেছে। একটার অবস্থা মানে এর চিত্রনাট্য প্রসেসটা এরকম যে তৈরি করা হয়ে গেলে যদি পরিচালকরা একটা মাত্রায় সন্তুষ্ট হন, তারা তখন সেটার জন্য ফান্ডিং বা স্পন্সর খোঁজা শুরু করেন। তো এর মধ্যে একটার অবস্থা বেশ ভালো, একটা অবস্থা ভালো বলতে আমি শুনছি যে ওটা একটা বেশ ভালো অনুদান বা টাকা পয়সার জোগাড় হলেই ওই ছবিটা দ্রুত বানানো শুরু হবে, এবং সেটা বেশ বড়, সেটা বেশ বিগ বাজেটের ছবি যদি হয়। আমার ধারণা এটা খারাপ হবে না, ওটা হচ্ছে বেশ ভালো। অন্যটা বেশ পিছিয়ে আছে এই অর্থে যে ওটার ফান্ডিং বিষয়ে আসলে কোনো রকম আগ্রহ কোনো কর্তৃপক্ষ পাওয়া যায় নাই, এই আর কি। এই হচ্ছে মোটামুটি আপডেট চিত্রনাট্য বিষয়ে। চিত্রনাট্য বিষয়ে একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, এটা আসলে ফ্রিডমটা কি থাকে? আচ্ছা, ভালো প্রশ্ন। এখানে আমার লেখালেখি ফ্রিডমটা থাকে না, কিন্তু এটাকে আমি খুব স্বাভাবিকভাবে এই কারণে নিয়েছি, লেখা খুবই ব্যক্তিগত একটা শিল্প, বই পড়া খুবই একাকী মানুষের শিল্প। মানে একটা বই যদিও সে বইটা 1 কোটি লোক পড়তে পারে, কিন্তু সেটা 1 কোটি লোক আলাদা আলাদাভাবে পড়ছে, এবং 1 কোটি লোক উপন্যাসটা পড়ছে মানে আসলে ওটা আসলে 1 কোটি উপন্যাস হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকে ওটা আলাদা আলাদা বুঝছে নিজের মতো করে। কিন্তু সিনেমার ক্ষেত্রে সেটা না, সিনেমার ক্ষেত্রে এমন হয়ে যায় 2 দিনই 1 কোটি লোক গেছে, সিনেমাটা চলে গেছে, এবং সবাই আসলে একই জিনিস দেখেছে, সেখানে খুব বেশি বোঝাপড়ার নাই। তো সেই কারণে, এবং এটা আমাদের দেশের যেহেতু চলচ্চিত্রের দিক দিয়ে আমরা খুব বেশি সমৃদ্ধ না, এটা একটা কারণ যে আমাদের দেশে পরিচালকদের অনেক বেশি বাণিজ্যিক লাভ না হোক, ক্ষতি যাতে না হয় সে বিষয়টা সতর্ক থাকা লাগে। তো এখানে তারা নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাজ করেন, তাদেরকে নানা জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, বা তারা আরেকটা বিষয়, একটা কম্প্রোমাইজ আমি বলবো না, এমন বিষয় হচ্ছে যে আমি যদি গ্রাফিতি উপন্যাসটাই ধরেন, এটা যদি আমি যদি এটার পিছনে সালমান রুশদি যদি এই উপন্যাসটা পরে একটা কমেন্ট করতেন, এটা ড্রাফট করে, এই উপন্যাসটা কোনো জায়গায় আমার জন্য উন্নত করবার সুযোগ ছিল, আমি আরেকটু ভালো করতে পারতাম। বেটার রিডার বা এটার এডিটরের কাজই তো এটা বেটার করা। সিনেমা বা ওটার ক্ষেত্রে ওটা ওরকম, যেহেতু আপনি একজনকে দিচ্ছেন, চিত্রনাট্য দিচ্ছেন, সে পরে এটা নানা জায়গায় উন্নতি ঘটাতে পারে।
সে এমন কিছু বলতে পারে যে আপনার এটার গুণগত মান ভালো হবে। সবসময় সেটা হয় তা না, সবসময় কখনো কখনো সে হয়তো যেটা হইলো আর কি মাসুদ রানা যে নতুন সিনেমাটা বের হইলো আর কি আচ্ছা এটা অবশ্য হ্যাঁ আমার মনে হচ্ছে যে একেবারে স্ক্রিপ্ট রাইটার নাকি পুরো মোটামুটি 40% রাখা হয় না এরকম খুবই একটা সম্ভব, বিষয় এবং আমার মনে হচ্ছে ওটা আসলে খুবই খুবই পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা। কাজেই ওটার ক্ষেত্রে আসলে আরো বেশি আমার মনে হয় যে চিত্রান্তকের স্বাধীনতা আরো বেশি কমে যায়। কারণ আশার কথা যে আমি এখনো পর্যন্ত যে দুটো চলচ্চিত্রের কাজ করেছি পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা মনে হয় বলা যাবে না, মানে দুটোই হিস্টোরিক্যাল সিনেমা, হিন্টস দিয়ে দিলাম। তো কাজেই আমার মনে হয় যে মানে আমার ওই সিনেমাগুলো দেখতে পারলে ভালো লাগতো। এখনো পর্যন্ত ওই জায়গাতে আমাকে খুব বেশি কম্প্রোমাইজ করতে হয় না। সেটা ভেবে যাও পজিটিভ নেগেটিভ আছে, মানে কিছু একটা বিষয় তো থাকেই। সিনেমাতে আলাদা জগৎ, Exactly. আলাদা একটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা জগৎ। একটা উপন্যাসে আমরা যেভাবে পড়ি, ওই যেটা বললেন এটা ভেরি ট্রু যে 1 কোটি পাঠক 1 কোটি মন, মানে সে নিজের জীবনের সাথে মিলায় পড়ছে আর কি, এবং তার অবস্থান, প্রেক্ষাপট, তার স্থান, তার দেশ সবকিছু মিলায় সে উপন্যাসটা পড়ছে। এটা একটা বিষয় আর কি। এটা আছে। তারপরে হচ্ছে কি সামনের বইমেলায় কি কোনো বই আসছে, এরকম কোনো ইয়ে আছে কিনা, না এখনো? যদিও এটা যদি আপনার না মানে জিনিসটা হচ্ছে যে না আমি বুঝতে পেরেছি, যদি সমস্যা থাকে তাহলে কোনো সমস্যা নাই। মানে যে জিনিসটা হচ্ছে যে আমি এই বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটা চিত্রনাট্য নিয়ে কাজ করছিলাম, ওই যেটার খবর ভালো বললাম। এখন ফেব্রুয়ারির পর থেকে আমি আসলে ফাঁকা ছিলাম। আমি বেশ কিছুদিন পড়াশোনা করেছি নিজের মতো করে, এবং তখন গত কয়েক মাসে আমার মাথায় মোটামুটি দুটো উপন্যাসের চিন্তা বেজে এসছে। আমি সেটা কিছু কিছু অংশ কাটাছেড়া করেছি, কিছু অংশ মানে আমি বলবো একটা প্লট করেছে যে এটা এরকম হওয়া উচিত। আবার যেটা হয়েছে যে দুটো উপন্যাসের কাজ শুরু করতে যাব, একটার পর একটা ধরবো, এরকম আমার প্ল্যান। তো এর মাঝে আবার হচ্ছে আমি প্রচুর মানে হরর জনরাটা নিয়ে পড়াশোনা করছি এখন। মানে ওটা সম্পর্কিত বিভিন্ন থিওরি, তত্ত্ব এগুলো পড়ছে, ভালো লাগছে পড়তে। তো এটা এখন না আছে, একটু যদি আমাকে আপনাদের এখানে যদি একটু রেফারেন্স দেন এই তত্ত্ব সংক্রান্ত কোনো বই, এই যে হররের তত্ত্ব। চটপটে আমার মনে হয় যে ওই যে একটা ভিএসআই সিরিজ নামে একটা সিরিজ আছে, ভিএসআই ভেরি শর্ট ইন্ট্রোডাকশন, ছোট ছোট বই। এটা দেখবেন যে বাতিঘর পাঠক সমাবেশের ছোট গাদা গাদা করে রাখা অনেকগুলো বই, বা ইন্টারনেটে অনেক কপি পেয়ে যাবেন। এটা হচ্ছে অক্সফোর্ডের একটা সিরিজ, ভিএসআই ভেরি শর্ট ইন্ট্রোডাকশন। ওরা ধরেন মানে আর্কিওলজির উপরে ওদের এই বইটা আছে, শেক্সপিয়ারের উপরেও আছে, আচ্ছা, বুদ্ধ, মোহাম্মদ, সব বিষয় আছে আর কি। তো এখানে আমি একটা বই বললাম হরর ভেরি শর্ট ইন্ট্রোডাকশন, ওটা আমার বেশ ভালো লেগেছে। আর এরপর হচ্ছে বিভিন্ন হরর রাইটারদের সাক্ষাৎকার, এসব পড়ে তাদের মানে তারা কিভাবে চিন্তা করছে, পদ্ধতিগুলো কি কি, এগুলো বোঝার চেষ্টা করছে আর কি। তো এগুলো করতে গিয়ে যেটা হচ্ছে যে আমার অনেক হরর গল্প পড়া হচ্ছে, এবং হরর গল্পগুলো পড়তে গিয়ে আমার মাথায় নানা ধরনের ছোটখাটো গল্পের আইডিয়া আসছে। আমি তো সাধারণত উপন্যাসই লিখি, তো মানে এই যে হরর গল্পগুলো চিন্তা করে আমি খুব মজা পাচ্ছি। এখন আমি জানি না যে এগুলো আমি গল্পগুলো কখন লিখে ফেলবো কিনা। যদি লিখে ফেলা হয়, এগুলো যদি সাইজ ছোট, হয়তো মেলায় আসতে পারে, আমি জানি না, আসলে ওটাই আসবে। কিন্তু এটার কাজে আমি এখনো হাত দিই নাই। হরর নিয়ে যদি একটু আসছে আমাদের অফ টপিক, যদি আপনার আলাপ, আমি আপনার সাথে আলাপ করতে আমার ভালো লাগছে, সেই জন্য আমি আপনাকে বলছি আপনার সময় আছে তো আমি একটু প্রশ্নটা করতে যাচ্ছি। এটা যদি আমাদের অফ টপিক এই প্রশ্ন, হরর বলতে আমি যদি সবসময় ধরে নিই যে হরর হচ্ছে আত্মা, প্রেতাত্মা, মানে এরকম বিষয়গুলো। হ্যাঁ, একটা খুন, আত্মা, সোজা কথা হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল কিছু বিষয় থাকে, বা আধ্যাত্মিক কিছু বিষয় থাকতে পারে, বা ভৌতিক কিছু বিষয় থাকতে পারে। এগুলো শুধু হরর হইতে পারে। হরর কি মানে একদম ব্যক্তিগত, একদম বাস্তব জীবন কি হরর হিসেবে আমি নিতে পারি? হরর গল্প হিসেবে নিতে পারি। একটা উদাহরণ আমি একটা না দুইটা উদাহরণ আমি আপনাকে দিই। একটা গল্পটা হচ্ছে এরকম, একটা সিনেমা হয়েছে আমার, এটা এরকম যে একজন মা, একজন মহিলা একটা দুইটা চিঠি লিখে যায়। একটা যায় তার ধর্ষকের কাছে, একটা ধর্ষককে, তার নিজের ধর্ষককে সে একটা চিঠি লিখে, এবং সে তার পুত্রকে একটা চিঠি লিখে। দুটো চিঠি গিয়ে একই ঠিকানায় যায়। মানে এই এইটা আমি যখন আমার মাথায় যখন ধরি, তখন এইটাই তো একটা হরিবল একটা জিনিস। আবার ওল্ড বয় সিনেমাটা যখন আপনি ওল্ড বয় যদি দেখে থাকেন, মানে স্পয়লার না দিই, হয়তো অনেকে দেখে নেয়, মানে
মানে হরিবল একটা বিষয়, মানে যে Exactly, হ্যাঁ, এটা এটা একটা horror story। horror, এটা একটা হরর, কিন্তু Horror মানে এখানে যে কোনো ভূত ভূত নেই তা না, বা হ্যাঁ। এটা না, আমি এটাই জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা তো বাস্তবের যে নির্মম বাস্তব, হ্যাঁ সেটাও হরর হতে পারে। আর সেটাই। ধরেন যে বাংলাদেশে তো এরকম অনেক ঘটনাই হয়। ধরেন ওই যে আমি পড়েছিলাম এই খবরটা, আমার এখন প্রায় মনে পড়ে যে একটা মা গুলি খেয়েছে, উনি সন্তান সম্ভবা, ওনার পেটের সন্তান মারা গেছে, উনি বেঁচে আছে। গুলিতে ওনার পেটের সন্তানটা মারা গেছে কারণ এটা তো, এই হরর গল্প তো কল্পনা করাও কঠিন ব্যাপার, যেটা আপনি কিভাবে কল্পনা করবেন। বা এটাও আমার মনে আছে যে একবার এটা বাসের ছবি এসেছিল, কারণ বাজারেই দুটো বাস পাশাপাশি এসে একটা মানুষকে পিছিয়ে চলে গেছে, মানুষটার হাতটা খালি চলে আছে, বেরিয়ে আছে। তো এইটা তো হরর। হরর হরর। তো আমরা এখন হরর, যদি আমরা ভূত প্রেত বুঝি বিষয়টাকে বুঝি আর কি, মোটা দাগে, আমার মনে হয় যে হরর আসলে হরর হচ্ছে মোটা দাগে দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে বাইরের কিছু, মানে ধরেন আমি একটা ভূতের বাড়িতে আসছি, হ্যাঁ আমি একটা বাড়িতে আসছি, সেই বাড়িতে রাতে ছাদের উপর কিছু একটা হেঁটে বেড়াচ্ছে, নুপুরের শব্দ পাওয়া যাচ্ছে। কিংবা ধরেন আমি একটা এই বান্দরবানে পিকনিক করতে গেছি, হঠাৎ দেখলাম আকাশ থেকে একটা কিছু নেমে আসছে, ইউএফও। এই দুটেই হরর, মানে এক্সটার্নাল, মানে এটা বাইরে থেকে কিছু একটা আমাকে ভয় পাওয়াচ্ছে। আরেকটা হরর হতে পারে যেটা, সেটা হচ্ছে আমার মনের ভিতরে, এটা ধরেন আমার ধারণা যখন যেমন কিছুদিন আগে ধরেন, এটা প্রায় বছর 3-4 আগের ঘটনা, খুবই, যে একটা ছেলে সে এলএসডি বা এই ধরনের কিছু একটা ড্রাগস নিয়েছিল, এবং সে ওই ড্রাগসটা যেটা করে সেটা হচ্ছে আপনার ইয়েটাকে বাড়িয়ে দেয়। আপনার ওই মুহূর্তে, ড্রাগস নেওয়ার আগের মুহূর্তে যদি আপনি ভালোবাসায় থাকতেন, আপনি 100 গুণ বেশি ভালোবাসবেন। আপনি যদি রাগে থাকতেন, আপনার রাগটা 100 গুণ বেড়ে যাবে। তো সে ওই মুহূর্তে ছিল হচ্ছে, সে তার বেশি একটু আত্মগ্লানিতে ভুগছিল, এবং সে ড্রাগসটা যখন প্রতিক্রিয়া করা শুরু করে, তখন তার নিজেকে নিয়ে ইয়ে হতো যে আমি কি করেছি, এবং একজন দা বলা সামনে ছিল তার, সেটা দা নিয়ে নিজেকে কোপাতে থাকে। ছেলেটা মারা গেছে, পরে শেষ পর্যন্ত ছেলেটা মারা যায়। আমি তার এক বন্ধুর কাছ থেকে পুরো ঘটনাটা শুনি যে কি হয়েছিল, যে সে নিজেকেই আমি এটা কি করলাম বলে সে খুব নিজে নিজেকে মেরে ফেলেছে। এটা হচ্ছে ইন্টারনাল হরর, ভেতরের। আমি যখন নিজের সাথে ডিল করতে পারছি না, বা আমি নিজের বাস্তবতা বিশ্বাস রাখতে পারছি না যে আমি বের হলাম, এখন যদি আমি বের হয়ে দেখি যে সামনে আরেকজন আক্তার মাহমুদ বসে আছে, এটা বাইরের হরর না, এটা আমি নিজের মনের উপর বিশ্বাস হারাই ফেলবো যে এটা আমি, তাহলে এতক্ষণ ধরে আমি যেটা করে আসছি, আমি তো একটা লোকের সাথে আড্ডা দিয়ে আসছি, তা আমি কি পাগল? এখন তুমি আরেকজনের সাথে আড্ডা দিচ্ছে। এটা হচ্ছে আমার মনের সাথে মনের লড়াই, এটা হচ্ছে ভেতরের হরর। এবং ওই যে সাধারণত আপনি যেটা বললেন, সাধারণত আমরা বাইরের উপাদান দিয়ে হরর বেশি বলি, মানে ওই আমাদের ভৌতিক গল্পগুলা মোটা দাগে ওর বাইরের হররটা, কিন্তু বা অবাস্তব উপাদান গুলা। কিন্তু বড় লেখকরা তারা যখন হরর লেখেন, হুমায়ুন আহমেদ এই বিষয়ে খুব ভালো এক্সাম্পল, হুমায়ুন আহমেদ, স্টিফেন কিং, তারা যখন হরর লিখছেন, তারা খুবই, মানে দৈনন্দিন জীবন থেকে খুবই দুর্দান্ত হরর উপাদান বের করতে পেরেছেন। ধরেন জিন কোফিল, হুমায়ুন আহমেদের একটা গল্প হচ্ছে মিসির আলী সিরিজের একটা গল্প, জিন কোফিল, আমি জানি না পড়েছেন কিনা। মানে আমি শুধু হরর গল্প বলবো না, মানে এটা গল্প হিসেবে মনে হয় বাংলা সাহিত্যের সেরা 100টা গল্পের মধ্যে জিন কোফিল থাকা উচিত। এটা একটা দুর্দান্ত হরর গল্প, মায়ের সাইকোলজি নিয়ে এরকম একটা হরর গল্প লেখা যায়, এটা মানে হুমায়ুন আহমেদের মতো বড় লেখক না থাকলে আমি বিশ্বাস করতাম না। এরকম আরেকটা গল্প আছে, আমি আপনাকে সময় বেশি খাচ্ছি কিনা আমি জানি না, আমি না ইটস ওকে, মানে আমাদের আরেকটা নাটকও ছিল এরকম, মানে আমি এটা কোনো উপন্যাস থেকে করছি কিনা জানি না, এটা সিম্পল একটা ঘটনা। ওই যে অনেক সময় পত্রিকায় নিউজ আসে না, যে একটা কথা বলা ছাগল কথা বলে, ছাগল কথা বলে, এরকম একটা রুমর ছড়াইছে গ্রামে। তো যার ছাগল, সে এমন সাংবাদিক নানা রকম ছুটে আসে, তো তারা হয়তো ব্যাকগ্রাউন্ডে কেউ থাকে, সে হচ্ছে কি ছাগলের ভয়েস নিয়ে বা চেষ্টা করে যে কথা বলানোর একটা বিষয় আর কি। এই পর্যন্ত ঘটনা সিম্পল। এখন ঘটনা যখন বড় হয়ে যায়, তখন ওরা ভাবতেছে যে যখন এটা ওরা সামাল দিতে পারবে না, তখন ওরা সিদ্ধান্ত নেয় যে ছাগলটা ওদের জবাই করে ফেলবো, এখন মানে আমার খুব ভালো লাগছে জিনিসটা, যখন তো ওরা ছাগলটাকে জবাই করতে যায়, তখন ওরা শুনে, এটা হয়তো তাদের মাথার ভিতরে, যে আমারে মারিস না, মানে ছাগলে বলতেছে, মানে এটা আমার নিজেরই রুম খারাপ হয়ে গেছে যখন আমি জিনিসটা দেখতেছি। এটা হচ্ছে ইন্টারনাল হরর একটা জিনিসটা। এটা হুমায়ুন আহমেদ এরকম হইতে পারে যে ওদের মাথার ভিতরে কাজটা করছে, ছাগল তো আসলে বলতে পারে না লজিক্যালি, আমরা যেটা তাদের মাথার ভিতরে হয়তো যেহেতু অনেকদিন ধরে এই খেলাটা তারা খেলে আসতেছিল, ছাগল কথা বলে, হ্যাঁ এই খেলাটা তারা খেলে আসতেছিল,
মানে এরকম বিষয়গুলো আর কি, বড় লেখাপড়া এটা এটা করতে বড় লোকের একটু ভালো মতো পারে। তো সুমন ভাই অনেক আলাপ করলাম আমরা, অনেক আলাপ করলাম। না, ঠিক আছে, আমার আড্ডা দিয়ে ভালোই লেগেছে। অনেক আড্ডাই দিলাম আসলে। আড্ডাই দিলাম, এটা আমাদের আড্ডাই। এটা হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, আমরা কোনো পণ্ডিতিও করতে চাই না, আমাদের খোলা মানে যা আসছে সেটা নিয়ে আমরা আলাপ করছি। তো এই এটা যদিও আমরা এই অনুষ্ঠানটা করছি আমরা দুজন, কিন্তু এই অনুষ্ঠানটার পেছনে আসলে আছেন ইসরাত জাহান। উনি এটার উদ্যোক্তা বলে, পরিকল্পনা আমার, কিন্তু উদ্যোক্তা হচ্ছেন কি ইসরাত জাহান। উনি চিলকোঠা বলে পাবলিকেশনের কর্ণধার, প্রতিষ্ঠাতা। তো তার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার, যদিও এইসব অনুষ্ঠানে ইয়া করতে হয়। ওনার যে চিলেকোঠার যে মালিক, ওনার একটা ছোট্ট একটা অনলাইন শপ আছে আর কি। আচ্ছা, তো ওই অনলাইন শপে উনি হচ্ছে গিয়ে চা পাতা বিক্রি করেন। এখন আরো প্রোডাক্ট উনি অ্যাড করবেন, কিন্তু চা পাতা বিক্রি করেন আর কি মূলত। আচ্ছা, তো শ্রীমঙ্গলের 1 নম্বর চা পাতা যেটা বলে। তো এটা একটু দেখাইতে পারি আপনাকে, যদিও মানে যেহেতু স্পন্সর করতেছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। স্পন্সরের নামটা একটু যদি না দেখা, এটা হচ্ছে গিয়ে একসাথে সব, আচ্ছা, হ্যাঁ টি গোল্ড আর কি। তো এটা উনি আপনার জন্য দিয়েছেন, খুব সামান্য বিষয়। না, এটা আসলে অসামান্য কিন্তু বিষয়, কারণ এটাতে আড্ডা দিতে এসে এত বড় এটা এত চমৎকার একটা উপহার পেয়ে যাবে ভাবিনি। ধন্যবাদ ইশরাত জাহানকে, ধন্যবাদ চিলেকোঠাকেও ধন্যবাদ, তাকে ধন্যবাদ।